তারপর আচ্ছা, আমরা তাহলে মনে হয় শুরু করতে পারি। দাঁড়ো। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অনলাইন সেশনে আজকে যুক্ত হওয়ার জন্য। তো আজকে অনলাইন সেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হায়ার সাউথ কোরিয়াতে হায়ার স্টাডিজ বিষয়ের দিক নির্দেশনামূলক আলোচনা। তো আজকে আমাদের এই সেশনের স্পিকার হিসেবে আছে নাজমুল হক। উনি হচ্ছে সিএসই 18 সিরিজের, মানে 18 সিরিজের, আর বর্তমানে মাস্টার্স করতেছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে জেজু ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা সাউথ কোরিয়াতে, এবং কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে, যেটা গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপে বর্তমানে মাস্টার্স করতেছে। আর আমি আছি হচ্ছে পরিচালনায়। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান। আমি সিভিল 12 সিরিজের। এখন বর্তমানে আমেরিকাতে আছি, একটা কোম্পানিতে চাকরি করছি, পাশাপাশি পিএইচডি করতেছি পার্ট টাইম। তো এই হচ্ছে আমাদের পরিচয়। আমরা আর বেশি সময় নষ্ট করব না। আহ, আমরা স্পিকারকে তার সময় দিয়ে দিব। সে হয়তো কোনো এক আমাদের মানে দিক নির্দেশনামূলক একটা প্রেজেন্টেশন দিবে, বা তার যেটা সুবিধা মনে হয় সেটা করার পরে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এবং প্রশ্নোত্তর পর্বে আপনারা চাইলে প্রশ্নোত্তর পর্বের আগে বা ওই সময়েও আপনারা চ্যাটেও প্রশ্ন লিখতে পারেন, অথবা আপনারা রিয়্যাক্টে ক্লিক করে রেজ হ্যান্ড করতে পারেন। আমি একে একে নাম বলার পরে আপনাদের পরিচয় দিয়ে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তারপরে আমাদের স্পিকারের জ্ঞানে থাকা সাপেক্ষে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের রেকর্ডিংটা, মানে এই অনলাইন সেশনটা রেকর্ড হচ্ছে। আমরা চেষ্টা করব এটা গ্রুপেও পোস্ট করে দেওয়ার। আহ, তো এই তো। আহ, আমরা তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের স্পিকারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নাজমুল, তুমি কথা বলে শুরু করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশিকুজ্জামান ভাই অলরেডি আমার আসলে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিছে। তো আমি আর নতুন করে না দিয়ে মানে মেইন ডিসকাশনে চলে যাই। তারপরে বলি যে আমি নাজমুল হক অ্যান্ড রুয়েট সিএস 18 সিরিজ। তো এখন সাউথ কোরিয়ার জেজু ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি। তো আমার এই ডিগ্রি মাস্টার্স প্রোগ্রামটা বেসিক্যালি জিকেএস গ্লোবাল কোরিয়ান স্কলারশিপের বেস করে। তো জিকেএস, দ্যাট মিনস গ্লোবাল কোরিয়ান স্কলারশিপটা কি, বা আমরা কিভাবে আর কি এটা পেতে পারি, তো এটা নিয়ে আর কি ডিটেলস আলোচনা করব। তো সর্বপ্রথম আমি আসলে ধন্যবাদ জানাবো আশিক ভাইকে, কারণ এই ধরনের সেশন আসলে খুবই important। যেমন আমার বিষয় ইউএস বাদে বাকি কোনো কান্ট্রি সম্পর্কে কোনো ইনফরমেশন ছিল না। তো দেখা যায় কি যে আমাদের যদি বিভিন্ন দেশ বা ইউনিভার্সিটি সম্পর্কে ইনফরমেশন না থাকে, তো আমরা আসলে প্রপারলি অ্যাপ্লাই করা বা কারেক্ট কান্ট্রি কোনটা, এটা আসলে আমরা নির্বাচন করতে পারি না। তো এই জন্য আসলে এই সব বিষয়ে ইনফরমেশন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো এখন আমরা আসলে কোরিয়াতে কেন আসবো। আচ্ছা, তার আগে আর একটা জিনিস বলি যে আমি আসলে কিভাবে এটা অ্যাপ্লাই করছিলাম, প্রিভিয়াস হিস্টোরিটা বলি আর কিভাবে হলো। আহ তো যাই হোক, গত বছর তো যেমন ইউএসএ একটা সমস্যা ছিল স্কলারশিপ বা ফান্ডিং এর জন্য। তো মূলত আসলে আমি ইউএস এর জন্য ট্রাই করছিলাম। তো আমার অন্য দেশ নিয়ে আইডিয়া ছিল না, যে যার কারণে কোনো দেশে অ্যাপ্লাইও করছিলাম না। তো লাস্টের দিকে আমি আসলে মূলত ট্রাই করছি 2025 ফলের জন্য। তো মার্চের দিকে, এপ্রিলে গিয়ে, সরি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে, আচ্ছা মার্চে গিয়ে আর কি আমি কয়েকটা কনফার্মেশন পাইলাম ইউএসএ থেকে যে অ্যাকসেপ্টেন্স লেটার পাইছি আর কি, যে অ্যাডমিশনের অ্যাকসেপ্টেন্স বাট নট ফান্ডিং। তবে একটা থেকে ফান্ডিং এর অফার পাইছিলাম, প্রফেসর ফান্ডিং এর অফার করছে। দেন ডকুমেন্টস গুলোও পাঠাইছি, বাট আনফরচুনেটলি মেতে গিয়ে মেইল করলো যে ফান্ডিং কাটের কারণে তারা ফান্ডিং দিতে পারবে না।
তো এগুলো আসলে বলার কারণ হলো যে, যেমন আমার এইটা নিয়ে শুধু আইডিয়া, বাকি অন্য কোনো কান্ট্রি নিয়ে আইডিয়া নাই। যার কারণে দেখা গেল যে যদি বাই এনি চান্স আমি কোরিয়াতে অ্যাপ্লাই না করতাম, তাহলে হয়তো এই বছর আমার গ্যাপ যাইতো। নেক্সট ইয়ার আমাকে ওয়েট করতে হতো ইউএস এর জন্য বা অন্য কোনো কান্ট্রির জন্য, যখন আমি ইনফরমেশন পেতাম আর কি। তো যাই হোক, তখন রুয়েট কমন রুমে রুয়েটের একটা সিনিয়র ভাই আর কি পোস্ট করে যে কোরিয়াতে এরকম একটা অপরচুনিটিজ আছে, তো একটা প্রফেসর স্টুডেন্ট নিবে, তো ইন্টারেস্টেড যারা তারা যেন আহ, ভাইয়ের ওই মেইলে আর কি সিভি ফরওয়ার্ড করে। তো যাই হোক, আমি আর কি সিভি ফরওয়ার্ড করে আসলে যে এখন তো সিচুয়েশন খুবই খারাপ। আর কি আমার কোনো আইডিয়া ছিল না, কোনো আইডিয়া আর কি আমি সিবি ট্রান্সক্রিপ্ট এগুলো ফরওয়ার্ড করছিলাম, যে যদি সেকেন্ড অপশন হিসাবে। তো যাই হোক, এখন এই সেশনের আর কি মূল প্রতিপাদ্য বিষয় হলো যে কোরিয়াতে কিভাবে আমরা আসতে পারি, কি ধরনের অপরচুনিটি আছে। নাজমুল, আমি তোমাকে একটু আটকাই, মানে তুমি কি কোনো প্রেজেন্টেশন শেয়ার করতেছো? না, এখনো শেয়ার করি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, কারণ আমরা দেখতে পাচ্ছি না তো। আর মনে হচ্ছে তোমার নেটওয়ার্ক থেকে খুব সম্ভবত মাঝে মাঝে আওয়াজ আসতেছে বা একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আহ, আহ, তুমি কন্টিনিউ করো। ওকে, তাই স্লাইড কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। বাকিরা যদি দু একজন একটু বলেন তাহলে ভালো হয়। জি, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, দেখা ধন্যবাদ। যাচ্ছে। ওকে, তো আর কি যেটা বলতেছিলাম, আসলে সবগুলো বিষয় নিয়ে আর কি conversation থাকতে হবে। আপনি সব করি, যে কোনো কাজ সম্পর্কে। তো পরে আগে যেমন কি বলছিল যে কোরিয়াতে আসবো কি না, কারণ এটা নিয়ে ইনফরমেশন নাই। যখন স্কলারশিপ আমার কনফার্ম হলো, আচ্ছা তার আগে তো আহ মে মাসে গিয়ে আমার ইউএস এর ইয়াটা ফান্ডিংটা ক্যান্সেল হলো। আরো দুইটা ইউনিভার্সিটি থেকে প্রফেসররা সেম কথা বললো যে ফান্ডিং নাই এখন, নিতে পারবে না। ওইখানে যাওয়ার পরে হয়তো 1 মাস পর, 2 মাস পর বা 6 মাস, এক সেমিস্টার পরে ওনারা দেখবে। তো আসলে এগুলোর উপর বেস করে তো আসলে যাওয়া যায় না। উম, তো মে মাসেই আবার হচ্ছে, আমি অবশ্য কনফার্মেশন পাইছি ফেব্রুয়ারিতে জিকেএস এর, যে প্রফেসর আর কি আমাকে ইয়া করছে, সিলেক্ট করছে। তো আচ্ছা, এটা নিয়ে আর কি ডিটেলস বলবো, যাই হোক শর্টে এখন একটা ওভারভিউ দিচ্ছি। তো তখন হচ্ছে আমি এটার দিকে আর কি অবশ্যই সাথে ফ্যামিলি চাই আর কি। তো আমার এক বিষয়ে আমি আর কি তো বলতাম, তো আর কি সবকিছু মিলে তো আর কি সেরকম তো অবস্থা, তো হতাশা ছিল। তো যাই হোক, আহ, ইভেন 1 মাস আসার আগে, মানে আসার 1 মাস আগে আমার কনফার্ম ছিল না যেখানে আসবো, কারণ ইনফরমেশন ছিল না আমার। আর এইটা নিয়ে তো বেশ ভালো কনফিউশন, কারণ এইখানকার ফিউচার কি বা মানুষ কেমন চোখে দেখে সব কিছুই আসলে মাথায় আসে। তো যাই হোক, আমি আমার পার্সোনাল চিন্তা, আমার ফ্যামিলি পার্সপেক্টিভ থেকে, তারপরে রুয়েটের কিছু সিনিয়র ভাইদের সাথে কথা বলে, টিচারদের সাথে কথা বলে আর কি সিদ্ধান্ত নিই যে এখানে আসবো। তো আসলাম, আসার পরে আর কি এখন আমার কাছে মনে হলো যে বেস্ট অপশন রাখাটা ভালো। বাট বেস্ট অপশনের জন্য যদি বাইরে আসার প্ল্যান থাকেই, কনফার্ম যে আমি বাইরে যাবই, সেই ক্ষেত্রে বলতেছি, তাহলে বেস্ট অপশনের জন্য দেশে থেকে 2 বছর বা 3 বছর অপেক্ষা করার থেকে মানে চলে আসাটা বেশ ভালো। এইটা আমার আর কি মনে হয়েছে এখানে আসার পরে। কারণ এমন কিছু আমার মনে হয় নাই যে এইখানে মানে ঘাটতি আছে, এমন কোনো কিছু এরকম মনে হয় নাই, যে আসলে আমি যদি ট্রাই করি বা যে কেউ যদি এসে চায় যে রিসার্চ করবে, তার জন্য যতটুকু সাপোর্ট দরকার এখানে অ্যাভেলেবেল। সো যাই হোক, তো এখন আমরা সামনে আগাই। তো আরো কথা বলতে বলতে মানে যেটা আর কি আসে সামনে সেটা আমি আর কি ডিসকাস করবো ইনশাল্লাহ। তো এইখানে আমরা আসলে কি দেখবো, যে অপরচুনিটিসটা কি, ফান্ডিং, ফিউচার আমাদের কেমন এইখানে, তো এইগুলো নিয়ে আর কি দেখবো। তো ফার্স্টে আসলে আমি আর কি মোটামুটি একটা ওভারভিউ দিছি যে আমাদের এইখানে
কোরিয়াতে স্পেশালি যে রিসার্চটা বেশ ইনরিস আমার এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে, কারণ আমি 4 মাস আসছি তো এখন। আহ প্রথম দিকে তো একটু ল্যাঙ্গুয়েজের প্যারা থাকে, কারণ এই কোরিয়াটা হচ্ছে এমন একটা দেশ যে এরা এদের ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটি দেয়। নট অনলি কোরিয়া, কোরিয়া, চায়না, জাপান, এই দেশগুলো আর কি, পাশাপাশি দেশগুলা এদের ল্যাঙ্গুয়েজকে খুবই প্রায়োরিটি দেয়। ইভেন বাইরে বের হইলে মানে ইংলিশ বলা মানুষজন খুবই কম পাওয়া যায়। তবে ইয়াং স্টুডেন্ট যারা, এরা আর কি ট্রাই করতেছে বা এরা ইংলিশ বলে। বিশেষ করে ক্যাপিটাল যেগুলো, যে কোনো দেশের ক্যাপিটাল আর কি ইংলিশটা বেশি চলে। তো যাই হোক, ওভারঅল বলবো যে এখানে একটা ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে, বাট রিসার্চ ফিল্ডটা বেশ ইংলিশ, মানে আমার কাছে কোনো ঘাটতি মনে হয় না কোনো দিক দিয়ে। বিশেষ করে এদের অপরচুনিটিস গুলা বেশ ভালো। প্রফেসর যে কোনো ধরনের অপরচুনিটিস গুলা দিবে। ইভেন ইন্টারন্যাশনাল যে কোনো কনফারেন্স বা জার্নালে যদি যাইতে হয় প্রেজেন্টেশনের জন্য, সব কস্ট গুলো তারাই বেয়ার করে আসলে। তো এটা স্কলারশিপের থ্রুতে আসুক বা প্রফেসর ফান্ডের যেই থ্রুতেই আসুক, এটা নট ডিপেন্ডেন্ট, প্রফেসর হেল্প করবে যদি সে কোনো ল্যাবের সাথে অ্যাটাচ থাকে। তবে মাস্টার্স বা পিএইচডি তে আসলে অবশ্যই ল্যাবের সাথে অ্যাটাচ থাকতেই হবে। তো যাই হোক, আর সেকেন্ড পয়েন্টে যেটা আছে যে জেনারেল স্কুল স্কলারশিপ, যেটা মাস্টার পিএইচডি তে আছে, তো এটার জন্য কয়েকটা স্কলারশিপ আছে। তো একে একে আমি আস্তে আস্তে বলবো। আর এখানে অ্যাফোর্ড, মানে বসবাসের জন্য বা পরিবেশ পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি সবকিছু কনসিডার করে বলি, তাহলে বেশ ভালো আর কি। কারণ লাইফ স্টাইলটা বেশ উন্নত, কিন্তু খরচ যে অনেক বেশি এইরকম না। তবে জেজু আইল্যান্ডের পার্সপেক্টিভ যদি বলি, এখানে একটু অন্যান্য জায়গা থেকে বেশি, কারণ এই আইল্যান্ডটা পুরোটাই হচ্ছে একটা টুরিস্ট স্পট। যার কারণে বাসা ভাড়া থেকে শুরু করে অন্যান্য খরচ মোটামুটি বেশ ভালোই, তবে অ্যাফোর্ডেবল আর কি। আর একটা বিষয়, আচ্ছা আমি এই জিনিসগুলো বলতেছি মেইন জিকেএস এ যাওয়ার আগে, কারণ হচ্ছে দেখা যায় যে কোরিয়া সম্পর্কে আসলে সবার ইন ডিটেলস আইডিয়া থাকে না বা নেই। তো সেই জন্য আর কি এক্সট্রা যে সকল বেনিফিট গুলো আছে সেগুলো আর কি পরিচিত করার ট্রাই করতেছি। আহ তো এরপরে আছে যেমন সেফটি। তো সেফটি নিয়ে আসলে কোনো প্যারা নাই, কারণ এখানকার আমার এসে আসলে খুব মানে কি বলবো, যে পুরো অবাক হয়েছে আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে। কারণ আমি এখানে আসার আগে যে রকম এক্সপেকটেশন করছিলাম তার থেকে অনেক বেশ ভালো, সিকিউর, প্লাস টেকনোলজিক্যালি বেশ সাউন্ড এরা। তো এরা টেকনোলজিক্যালি বেশ আগায়, যেটা আসলে বাংলাদেশে মানে কল্পনা করা যাবে না আসলে এইরকম পরিস্থিতিতে। বিশেষ করে যদি বলি, যেমন আন্ডারগ্রেডে থাকতে আমরা যে ধরনের থিসিস গুলো করার জন্য চিন্তা করতাম বা মাথায় অনেক কষ্টে আইডিয়া আসতো, তো সেই সব আইডিয়া গুলো এখানে অলরেডি আসলে ইমপ্লিমেন্টেড অনেক বছর আগেই। তো এদিক থেকে যদি বলি, তো এরা টেকনোলজিকে বেশ আগায়। আর এরা আসলে মূলত সভ্য জাতি আর কি। তো এইটা নিয়ে কোনো প্যারা নাই। যেমন রাত বিরাত কেউ রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করবে, ছেলে হোক মেয়ে হোক, কেউ ইভটিজিং করবে বা বিভিন্ন ধরনের প্রবলেম হবে, চুরি ছিনতাই, এই ধরনের আসলে কোনো সমস্যা নেই। তো এখন অ্যাডমিশনের, আচ্ছা ওইটা গেল আমাদের পরিবেশ পরিস্থিতি নিয়ে। আর একটু আবহাওয়া নিয়ে যদি হালকা একটু বলি, সেটা হলো যে বাংলাদেশের থেকে কম্পারেটিভলি বেশ ভালো শীত। যেমন এখন মেবি হচ্ছে, এক্স্যাক্টলি কত জানি না, তবে মেবি হচ্ছে 0-1 বা -1-2 এরকম, মানে টেম্পারেচার আর কি। আর লোয়েস্ট টেম্পারেচারটা দেখা যায় যে -10 পর্যন্ত নামে। তবে গরমের সময়, যেটা সামারের সময়, এটা দেখা যায় 28 ডিগ্রি ম্যাক্সিমাম। তো 20 থেকে 28-এর মধ্যে ওঠানামা করে। আর কোরিয়ার অন্যান্য শহরে যেহেতু আমি যাই নাই, তো ওইগুলো নিয়ে আইডিয়া নেই। তবে জেজু আইল্যান্ডের কথা যদি বলি, এটা আহ, কি বলবো, এটা অনেক সাজানো সুন্দর, সাজানো গোছানো, আর বেশ মানে পুরা শহরটাই হচ্ছে একটা টুরিস্ট স্পট। সো এই শহরটা আর কি আমি এই জন্য চুজ করছি, প্লাস হচ্ছে আমার আর কি ভালো লাগছে, বসবাসের জন্য উপযোগী একদম। আচ্ছা, মানে এক্সট্রা যে জিনিসগুলো, ওইগুলো আর কি মোটামুটি শর্টে কভার করলাম যখন কোশ্চেন অ্যান্সারিং সেশনে। কোশ্চেনের উপর বেস করে আর কি অন্যান্য যে জিনিসগুলো জানা যদি থাকে, তো সেইগুলো আর কি শর্টে বলা ট্রাই করব। তো এখন যেটা আসছে সেটা হলো যে অ্যাডমিশন ইনটেক গুলো। তো এখানে আসলে দুইটা ইনটেক নেয়। আহ একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে ফলে।
তো ইউএসএ যেমন আমাদের একটা ধারণা থাকে যে স্প্রিং এ আসলে ফান্ডিং পাওয়ার পসিবিলিটিটা কম, টাফ, বাট ফলে কম্পারেটিভলি অনেক বেশি পাওয়া যায়। বাট এইখানে আসলে এরকম না। এইখানে মোটামুটি ইকুয়াল ইকুয়ালি নেয়। তো তবে জিকেএস স্কলারশিপ যেটা, সেটা শুধুমাত্র ফলে নেয়, স্প্রিং এ নেয় না। তো স্প্রিং এ যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রফেসর ফান্ডেড বা বিভিন্ন ইউনিভার্সিটির যে পার্সোনাল যেগুলো স্কলারশিপ আছে বা বিভিন্ন অর্গানাইজেশনের আহ থেকে যে সকল স্কলারশিপ গুলো প্রোভাইড করে সেগুলো হয়তো আছে, বাট ফলে শুধুমাত্র জিকেএস। আর একটা বিষয় হলো যে এখানে অ্যাপ্লাই করার সময় যেমন সময়টা একটু কম থাকে। যেমন ইউএসএ কি হয় যে আমরা যদি ফল 25-এর জন্য ইয়া করি, তো মেইল করা হয় সাধারণত মার্চ এপ্রিল থেকে অনেকে করে। মেইন সময় হচ্ছে অক্টোবর নভেম্বর, এরকম করে ডেডলাইন দেখা যায় ডিসেম্বর থাকে, নভেম্বর থাকে, অনেক সময় জানুয়ারিতেও থাকে। তো মোটামুটি একটা বেশ ভালো টাইম পাওয়া যায়। বাট এইখানে টাইমটা একটু কম পাওয়া যায়। দেখা যায় যে 1 মাসের মতো বা 15 দিনের মতো এইরকম একটা টাইম ডিউরেশন থাকে। তো এর মধ্যে আর কি সবকিছু ডকুমেন্টস গুলো আর কি ম্যানেজ করতে হয়। তো এই জন্য একটু কি কি জিনিসগুলো লাগবে সেইগুলো জিনিসগুলো জেনে আগে থেকেই প্রিপেয়ার থাকা ভালো। না হলে দেখা যায় অ্যাডমিশনটা কোনো কারণে হাতছাড়া হয়ে যাইতে পারে। আচ্ছা, তো এইখানে যেমন অনেকেই আসে সেলফ ফান্ডেড এ পড়তে, কেউ প্রফেসর ফান্ডেড এ, কেউ বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে আসে। তো স্কলারশিপ গুলো নিয়ে তো ডিটেলস পরে একটু পরে আলোচনা করব। তো যারা সেলফ ফান্ডেড আসে তাদের জন্য তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ গুলো পায়। যেমন কেউ যদি আইএলটিএস স্কোর নিয়ে আসে, যেমন 7 নিয়ে আসলে দেখা যায় যে, বা টপিক লেভেল যে ওদের মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে যেটাকে বলা হয় টপিক, আইএলটিএস এর মতোই একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তো এটার যদি টপিক লেভেল 3 থাকে বা আইএলটিএস এর 7 থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা টিউশন ফি থেকে একটা স্কলারশিপ পায়। আহ, তো আর পারফরমেন্স যেমন হচ্ছে কোর্স ওয়ার্কে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট থাকলে, রিসার্চে ভালো করলে, তো সেইগুলোর উপর বেস করে এরা বিভিন্ন ধরনের স্কলারশিপ গুলো দেয়। তো সেই স্কলারশিপ দিয়ে দেখা যায় মোটামুটি টিউশন ফিটা কভার হয়ে যায়। আচ্ছা, তো এখানে আসলে ওই যে প্রফেসর ফান্ডিং এর বিষয়টা, যেটা যে ফান্ডিংটা আসলে কিভাবে খুঁজে বের করা যায়, তো এটার জন্য আসলে প্রফেসর খুঁজে বের করতে হবে। যেমন ইউএসএ আমরা, মানে ইউএসএ টাকে আমি বারবার বলতেছি এই কারণেই যে আমাদের ম্যাক্সিমামের আসলে ইউএস সম্পর্কে কম বেশি মানে আইডিয়া আছে যে আসলে কোন প্রসেসে প্রফেসর খুঁজে বের করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় ফান্ডিং এর জন্য, কোন স্কলারশিপ গুলো আছে কিনা, ইউনিভার্সিটি স্কলারশিপ। তো ওই জন্য আর কি আমি ইউএসএ টাকে বেস ধরে কম্পারেটিভলি আর কি ডিসকাশন করার ট্রাই করতেছি। আচ্ছা, তো আমাদের হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট গুলো আছে, তো ওইখানে গিয়ে প্রফেসর গুলো দেখতে হবে যে ওনাদের রিসার্চ ইন্টারেস্টটা কি, রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা কি। দেন ওইটা দেখে নিজের সাথে যদি ম্যাচ হয় বা ইন্টারেস্ট থাকে, দেন হচ্ছে প্রফেসরকে মেইল করতে হয়। তো মেইলের ফরম্যাটটাও আসলে সেম, মানে ইউএসএ তে আমরা যে ফরম্যাটে আসলে মেইল করি, সেম ফরম্যাটে মেইল করতে হবে। তো মেইলের সাথে দেখা যাচ্ছে যে সিভি দিতে হয়, অনেক সময় একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিতে হয় বা পার্সোনাল স্টেটমেন্ট, এই জিনিসগুলো আর কি দিয়ে প্রফেসরকে মেইল করতে হয়। তো যদি প্রফেসরের কাছে কোনো ব্যাকএন্ড থাকে তাহলে সেক্ষেত্রে, বা প্রফেসর যদি প্রোফাইল পছন্দ করে, তো সেইটার উপর বেস করে প্রফেসর রিপ্লাই দিবে। দেন ইন্টারভিউ কল করবে। তো এখন বিভিন্ন স্কলারশিপের উপর বেস করে কয়েকটা ধাপে ইন্টারভিউ হতে পারে। তো এখানে যদি বলি ওভারঅল ইন্টারভিউ এন্ড সিলেকশন প্রসেসটা অলমোস্ট ইউএস এর মতো। দেন যেটা বলবো, আহ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য প্রফেসরটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রফেসর যদি কোনো কারণে মানে রাজি হয়ে যায়, তাহলে বাদ বাকি পুরো প্রসেসটা আর কি সহজ হয়ে যায়। এখানে একটা মানে আমার বিষয়টা বলি। যেমন আমি যেহেতু বেশ কনফিউশন ছিলাম এখানে আসা নিয়ে। তো আমার ডকুমেন্টস গুলো কোনো কিছু রেডি ছিল না, আর আমার কোনো আইডিয়াও ছিল না, কোনো ইনফরমেশন ছিল না। তো যার কারণে আমি প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা ডেডলাইনে আমি মিস করছিলাম। কিন্তু তারপরে প্রফেসর যেহেতু আমাকে সিলেক্ট করছে, তো প্রফেসরের সাথে কথা হয়েছে। প্রফেসর ভালোভাবে ম্যানেজ হওয়ার কারণে আর কি আমার এই সুযোগটা পাইছে যে ডেডলাইন পার হওয়ার পরেও
2 দিন মানে ফাইনাল, আমাকে একটা ওয়ার্নিং দিছে যে এই ডেটের মধ্যে যদি আমি ডকুমেন্টস না দিতে পারি তো আমার স্কলারশিপ ক্যান্সেল। তো এরকম 2টা ওয়ার্নিং আমি পাইছি। তো লাস্ট ওয়ার্নিং নিয়ে গিয়েও আমি 2 দিন পরে মেইন সার্টিফিকেট দিছি, কারণ আমার জটিলতা ছিল মেইন সার্টিফিকেট উঠানো। তখন আমার হাতে ছিল না। আর মেইন সার্টিফিকেট উঠানোটাও রুয়েট থেকে একটু ঝামেলা, যদি 1 বছর গ্রাজুয়েশন কমপ্লিট না করা যায়। তার মধ্যে আবার রুয়েটের যে ছুটি থাকে বৃহস্পতি শুক্র, সেই ছুটি পড়ছে। তো যাই হোক, তো এই ডিলে হওয়ার কারণেও আর কি আমাকে পরে অ্যাকসেপ্ট করছে, কারণ প্রফেসরের সুপারিশ ছিল, প্লাস ইউনিভার্সিটির থ্রুতে আমার ডকুমেন্টস গুলো একটা অর্গানাইজেশন যেটা নিড, তো এটা নিয়ে একটু পরে বলবো। তো ওইখানে ওরা আর কি রিকমেন্ড করে পাঠানোর কারণে আমার স্কলারশিপটা দিয়ে দিতে পাঠালে, মানে ডকুমেন্টস দিয়ে দিতে পাঠানোর পরেও আর কি অ্যাকসেপ্ট হয়েছে। তো এটা হচ্ছে প্রফেসরের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ইম্পর্টেন্স। তো প্রফেসর ম্যানেজ করলে এই ধরনের সুবিধাগুলো আর কি পাওয়া যায়। তো এই ধরনের সুবিধা তো নেওয়া উচিত না, কিন্তু বাই এনি চান্স যদি লাগে তো সুবিধা পাওয়া যায় আর কি। তো যাই হোক, আর অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, যেহেতু আমাদের এখানে সবাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, তো যাই হোক, তো অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও সেন্ট্রালি অ্যাপ্লিকেশন পসিবল, বাট প্রফেসর অনেকেই ম্যানেজ করে আসে। আচ্ছা, তো এইখানে যে মেইন আমাদের আলোচনা সেটা হচ্ছে স্কলারশিপটা আসলে কত প্রকার স্কলারশিপ এখানে আছে। তো ফার্স্টে যেটা বলবো সেটা হলো জিকেএস স্কলারশিপ। তো জিকেএসটা এখানে আসলে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি তিনটাতেই আছে। মূলত আসলে মাস্টার্স আর পিএইচডি তে স্টুডেন্ট নেয় বেশি। এখন ব্যাচেলরে আসলে প্রফেসররা ইন্টারেস্টেড না, কারণ এদের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে না, যার কারণে প্রফেসররা নিয়ে এসে আসলে ল্যাবে কাজ করাতে পারে না, যার কারণে এরা মাস্টার্স আর পিএইচডির প্রতি বেশি ইন্টারেস্টেড। তো তার চাইতেও বড় বিষয় হলো প্রফেসররা পিএইচডি তে বেশি ইন্টারেস্টেড। কারণ একটা আন্ডারগ্রেড স্টুডেন্টেরও আসলে রিসার্চ প্রোফাইল যে অনেক বেশি ভালো থাকে এমন না, কারো কারো থাকে, কারো কারো থাকে না। তো যাই হোক, এটা নিয়ে আরেকটু পরে বলবো। তো এই জিকেএস ছাড়াও আর একটা স্কলারশিপ আছে, যে কুইকা স্কলারশিপ। তো এগুলো হচ্ছে ইউনিভার্সিটি বেস। এখানে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, তো আমার আসলে সবগুলো, মানে 2-1টা ইউনিভার্সিটির নামও আসলে আমার মনে নাই, ভুলে গেছি। তো এরকম কয়েকটা ইউনিভার্সিটি আছে, কেইস্ট মেবি। তো এরকম কয়েকটা ইউনিভার্সিটি আছে, এদের নিজস্ব স্কলারশিপ আছে ইউনিভার্সিটি ভিত্তিক। এছাড়াও আহ বিভিন্ন অর্গানাইজেশন আছে, গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেইগুলোর রিলেটেড আর কি স্কলারশিপ আছে। তো এগুলো আসলে গুগল করলে পাওয়া যাবে। তো যাই হোক, আমি সময় সাপেক্ষের কারণে এটা আসলে এখানে মিস করছি দেখাতে। তো এই 3 ক্যাটাগরি স্কলারশিপ আছে। তো মূলত জিকেএসটা আসলে মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ ইন কোরিয়া। সো আমি জিকেএস নিয়ে আর কি একটু ডিটেলস বলে ট্রাই করবো, কারণ অন্যান্য গুলো নিয়ে আসলে আমার ডিটেলস আইডিয়া নাই। তবে মানে একটু হালকা যে আইডিয়াটা দিলাম আর কি, এতটুকুই। তো যাই হোক, আমি জিকেএস নিয়ে আর কি মেইন ডিসকাশনটা করব। তো আমার অ্যাপ্লিকেশন প্রসেসে ওরা আমাকে একটা পিডিএফ শেয়ার করছিল। মানে ওইখানে আসলে জিকেএস এর সব ইনফরমেশন আছে। তো আমি আসলে ওইটা থেকেই বলবো, নতুন করে স্লাইড বানাই নাই, যাতে এখানে যেহেতু মার্ক করে দিছি, আর কেউ চাইলে আমি এখানে শেয়ার করবো পিডিএফটা, যাতে পরবর্তীতে কোনো ইনফরমেশন নেই, ঘাটতি না থাকে, সমস্যা না হয় আর কি। যাই হোক, আচ্ছা, তো জিকেএস এর ফুল অ্যাব্রিভিয়েশনটা হলো যে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। তো এই পিডিএফটা হচ্ছে পুরা এই স্কলারশিপের গাইডলাইন্স, মানে একে একে দেওয়া আছে সিরিয়ালে। নাজমুল, তো এটার, পিডিএফটা মনে হয় দেখা হ্যাঁ, যাচ্ছে না, তুমি কি পিডিএফ দেখাচ্ছ? আচ্ছা, ও আচ্ছা, তোমার সরি সরি, আমি প্রেজেন্টেশন শো পিডিএফটা, করতেছে। আচ্ছা, আহ, এটা শেয়ার দেই নাই। আচ্ছা, আমি আচ্ছা, এখন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। ওকে ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, যে জিকেএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ। এই স্কলারশিপে কিন্তু সেই মানে সেই জাপানি আছে,
মালয়েশিয়াতে আছে। তো প্রতিটা দেশে এইরকম কিছু কিছু দেশের ওদের গভর্নমেন্টাল স্কলারশিপ আছে। আহ তো এইসব গভর্নমেন্ট স্কলারশিপ গুলোর মেইন অবজেক্টিভ থাকে যে এরা যেই সকল দেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসবে, তো এদের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ হবে, এডুকেশনাল এক্সচেঞ্জ হবে, প্লাস পার্টিসিপেটিং কান্ট্রিগুলোর মধ্যে একটা ভালো রিলেশনশিপ তৈরি হবে, প্রযুক্তির আদান প্রদান হবে, শিক্ষার। তো এইটা হচ্ছে মেইন অবজেক্টিভ এইসব স্কলারশিপ গুলা। তো এইটার আমাদের জিকেএস এরও সেম অবজেক্টিভ। তো এইখানে হচ্ছে যে প্রোগ্রাম গুলো আছে, তো তার মধ্যে অলরেডি আমি বললাম যে মাস্টার্স আছে আর পিএইচডি আছে। তো জিকেএস স্কলারশিপের মেইন ক্রাইটেরিয়া হলো যে এখানকার কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। এখন কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আসলে ডিগ্রি রিকোয়ারমেন্ট। এই ল্যাঙ্গুয়েজ না মানে করতে না পারলে ডিগ্রি গভর্নমেন্ট অ্যালাউ করবে না। তো ফার্স্ট অফ মানে ল্যাঙ্গুয়েজ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ এর একটা আইএলটিএস এর মতো স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আছে, যেটা হচ্ছে টপিক। তো টপিকের হচ্ছে লেভেল আছে, যেমন 1 2 3 4 এরকম করে 6 পর্যন্ত আছে। আইএলটিএস এর যেমন 9 পর্যন্ত, তো ওই রকম হচ্ছে টপিকের 6 পর্যন্ত আছে। তো এরা একটা রিকোয়ারমেন্ট দেয় যে ডিগ্রি স্টার্ট করতে হলে টপিক 3 পাইতে হবে, দেন ডিগ্রি প্রোগ্রাম শুরু করতে পারে। তো মেইনলি এদের ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা আছে সেটা আসলে 1 বছরের ডিউরেশন থাকে। তো কেউ যদি 4 মাসে বা 6 মাসে শেষ করতে পারে, মানে টপিক পাস করতে পারে, টপিক 3 পায়, তাহলে সেক্ষেত্রে তার আর বাকি 6 মাস মানে বসে থাকতে হবে না বা ল্যাঙ্গুয়েজ পড়তে হবে না, তখন সে ডিগ্রি প্রোগ্রাম শুরু করতে পারে। তো এটা একটা সুবিধা। তো যারা টাইম সেভ করতে চায় সেক্ষেত্রে তারা একটু ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দিতে পারে। তো আমার এই কয়েকদিন এক্সপিরিয়েন্স যেটা মনে হয়েছে, কেউ যদি ভালোভাবে এফোর্ট দেয় তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা পাশ করা যায়। 6 মাসে পাশ করা সম্ভব। যেমন আমি 4 মাস হয়নি এখনো, তো আমি জানুয়ারিতে দিব পরীক্ষা। আহ, তো এই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে 1 বছরের চিন্তা না করে 6 মাসেও আর কি কভার করা সম্ভব। আর কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব একটা বেশি আহামরি কঠিন না। বলা যায় আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে অনেক সহজ। আমাদের যেমন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মিলে মোট 50টা আছে না, এইখানে টোটাল হচ্ছে 40টা। তো অবভিয়াসলি এর থেকে বাংলা থেকে একটু সহজ হবে। তো যাই হোক, যদিও এটা সহজ মনে হয়, কিন্তু এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো আমাদের একটু অ্যাডাপ্ট হইতে সময় লাগবে। তো যাই হোক, আর ল্যাঙ্গুয়েজ এখানে আসলে ল্যাঙ্গুয়েজ শেখার একটা বিষয় থাকে যে অনেকে মনে করে ল্যাঙ্গুয়েজ শেখাটা পেইনফুল, এক্সট্রা 6 মাস দিতে হবে বা 1 বছর দিতে হবে। তবে এইখানে ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে সুবিধা আছে অনেক। যেমন ল্যাঙ্গুয়েজ যদি না জানা যায়, যতই স্কিলফুল হোক, এখানে কোনো জব নাই। মেন জব পাওয়ার মেইন ক্রাইটেরিয়া হলো যে এখানকার ল্যাঙ্গুয়েজ পারতে হবে, লিস্ট টপিক লেভেল 3 থাকতে হবে। তো এইখানে যে পার্ট টাইম জব গুলোর ইয়া আছে, রিকোয়ারমেন্ট গুলো আছে যে টপিক লেভেল 1 পাস করতে হয়। এখানে টপিক পরীক্ষাটা আসলে দুইটা পোর্শনে হয়, একটা হচ্ছে টপিক 1, টপিক 2। সো টপিক 1 এর মধ্যে টপিক লেভেল 1 আর 2 থাকে, আর টপিক 2 তে টপিক লেভেল 3 থেকে 6 পর্যন্ত থাকে। সো মানে পার্ট টাইম পড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতে চাইলে তো তার টপিক 1টা পাস করা লাগে আর কি। আর ডিগ্রি শেষে অফিসিয়াল কোনো জব করতে হলে তার টপিক লেভেল 2 পাস করা থাকা লাগে। এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। সো এই জন্য ল্যাঙ্গুয়েজটা জানা খুবই জরুরি, নর্মাল কনভারসেশনের জন্য প্লাস ফিউচার অপরচুনিটিজ এর জন্য। তবে আমি যতটুকু সিনিয়রদের সাথে কথা বলে এখানে যারা আছে, যতটুকু বুঝতে পারছি যে ল্যাঙ্গুয়েজটা জানলে, স্কিল থাকলে এখানে অপরচুনিটিস বেশ ভালো। কারণ কোরিয়াতে বেশ আইটি কোম্পানি আছে অনেকগুলা। আর এরা হচ্ছে যেটা বলবো যে, যেমন নর্থ কোরিয়া যেমন পুরো আইসোলেটেড ওয়ার্ল্ড এর মধ্যে থেকে, তো সাউথ কোরিয়াটা আসলে ওই রকম আইসোলেটেড না। বাট এরা নিজেদের প্রযুক্তি এরা ইউজ করে, নিজেরাই বানাবে, নিজেরাই ইউজ করবে। তো এদের মধ্যে এই টেন্ডেন্সি আছে। আর এরা প্রযুক্তিতে যেহেতু আগানো, আর এদের সেক্টরও অনেকগুলো আছে, যেমন স্যামসাং এর কথা তো সবাই জানে। তো সেই হিসাবে আর কি বেশ ভালো অপরচুনিটিজ আছে আর। আচ্ছা, যাই হোক। তো মাস্টার্সে আমাদের ডিগ্রি প্রোগ্রাম 2 বছর, আর 1 বছর কোরিয়ান। পিএইচডি তেও 1 বছর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, 3 বছর হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম।
এখন রিসার্চের যে বিষয়টা 6 মাস আর হচ্ছে অথবা 1 বছর। যেমন আমরা আন্ডারগ্রেডে আমাদের থিসিস থাকে হচ্ছে ফাইনাল ইয়ারে গিয়ে, মানে 2 সেমিস্টার ধরে থিসিস হয়। তো এখানে যে 6 মাস বা 1 বছর এখানে উল্লেখ আছে, বাট এখানকার রিসার্চটাই হচ্ছে মেইন। ডিগ্রি প্রোগ্রামের মানে চাপ নাই। যখন ডিগ্রি প্রোগ্রাম শুরু হবে, মানে আমি তো ল্যাঙ্গুয়েজ করতেছি, আমাকে এখন থেকে ল্যাবে যাইতে হয়। প্রফেসর এটা বলছে আর কি, মানে ল্যাবে রিসার্চের সাথে অ্যাটাচ থাকতে হবে। আর ডিগ্রি প্রোগ্রাম যখন আসবে তখন তো মানে অফিস আমরা যেরকম করি বাংলাদেশে, ঠিক ওই অতটুকু সময় অ্যাটলিস্ট 8 ঘন্টা সময় ল্যাবে থাকতে হয়। আর বাকি সময় হচ্ছে ডিগ্রি প্রোগ্রামের জন্য। তো এরা আসলে মেইনলি ফোকাস করে রিসার্চের জন্য। এখানে যদিও 6 মাস বা 1 বছর আছে, এটা আসলে কোনো বিষয় না, পুরো ডিগ্রি ধরেই আর কি অ্যাটলিস্ট 8 ঘন্টা করে প্রতিদিন হচ্ছে ল্যাবে সময় দিতে হয়। তো আচ্ছা, এখানে স্কলারশিপে যদি আমরা আসি, যেমন জিকেএস এ, জিকেএস এ আসলে আমাকে তো আসলে গভর্নমেন্ট থেকে ফান্ডিং দিবে, প্রফেসর না। তো গভর্নমেন্ট থেকে ফান্ডিং দিলেও আমি যদি ল্যাবে কাজ করি তো ল্যাবে হচ্ছে আমাকে এক্সট্রা স্যালারি দেয়। তো এটা আসলে ডিপেন্ড করে প্রফেসরের উপর। এখন বিভিন্ন ল্যাবে প্রফেসর মানে ভ্যারি করে আসলে স্যালারিটা। তো একটা স্ট্যান্ডার্ড থাকে যে আমরা আসলে বাংলাদেশে আন্ডারগ্রেড করার পরে ম্যাক্সিমাম কত পাই, 40-50 এরকম। মানে ম্যাক্সিমাম শুরু হয় এরকম দিয়ে, কিন্তু মিনিমাম তো আরো অনেক কম। তো আমাদের দেখা যায় যে অ্যাটলিস্ট ওই রকম আর কি 50-এর মতো আর কি রাখার ট্রাই করে। মানে এর চেয়ে বেশিও দেয় কেউ, আবার আশেপাশে থাকে আর কি। এটা হচ্ছে যারা স্কলারশিপ পায়, স্কলারশিপ ছাড়াই প্রফেসর এরকম দেয়। আর একটা অপরচুনিটিস হলো যে প্রফেসর আহ বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন কনফারেন্সের যে সকল কস্টিং গুলো আছে, এগুলো তো সব প্রফেসরই দেখবে, কারণ এগুলো প্রফেসরের দায়িত্ব। স্টুডেন্টদের দায়িত্ব জাস্ট রিসার্চ করা, বাকিটুকু সব প্রফেসর দেখবে। মানে যেই ধরনের গ্রাফিক্স দরকার হচ্ছে, বা হচ্ছে ল্যাপটপ দরকার হচ্ছে, ডেস্কটপ দরকার হচ্ছে নতুন, এগুলো সবকিছু দেখবে, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, যাই হোক, তো ডিগ্রি প্রোগ্রামটা আমাদের আর কি মোটামুটি একটা আইডিয়া আসলো। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাক। তো এইখানে শুধু কোরিয়াতে যে এমন না। আচ্ছা, যতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ আছে বিভিন্ন দেশের, তো এইগুলোর অ্যাপ্লিকেশন ট্র্যাকটাকে 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে এম্বাসি ট্র্যাক আর একটা হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক। তো যদি ওভারঅল বলি, এম্বাসি ট্র্যাকের থেকে ইউনিভার্সিটি ট্র্যাকটা ইজি। তবে ইউনিভার্সিটি ট্র্যাকে প্রফেসরকে ম্যানেজ করতে হয়। আর আমি তো বললাম যে প্রফেসর যদি ম্যানেজ করা হয় তাহলে বাদ বাকি যা আছে প্রসেস সবগুলো ইজি। আর এম্বাসি ট্র্যাকে, যেমন এইখানে আমি আসলে প্রত্যেকটা বিষয় শর্ট করে লিখে দিচ্ছি, যেহেতু পিডিএফটা দিলে যাতে কারো কোনো কনফিউশন না থাকে, সব ধরনের ইনফরমেশন গুলো পায়। তো এইখানে এম্বাসি ট্র্যাকের যে বিষয়টা সেটা হলো যে, আমি একে একে বলি। ফার্স্ট এইগুলার হেডিং গুলোর মানেটা কি। যেমন এম্বাসি ট্র্যাক, এম্বাসি ট্র্যাক হলো যে 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 দেশের নাগরিক তার ওই দেশের মানে কোরিয়ান যে এম্বাসি আছে সেই কোরিয়ান এম্বাসির থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এইখানে যে কিছু ডকুমেন্ট আছে, যেমন কি কি ডকুমেন্ট লাগে সেগুলো আমি একটু পরে আছে, তো ওইটা বলবো। তো ওই সব ডকুমেন্ট গুলা কোরিয়ান এম্বাসিতে সাবমিট করতে হয়। তখন তারা ভেরিফিকেশন করা বা সিলেক্ট করে বা শর্ট লিস্টেড করে। দেন হচ্ছে তখন ইউনিভার্সিটি বা, আচ্ছা এইটা আসলে ডকুমেন্ট সাবমিট করার পরে তখন ওরা শর্ট লিস্ট করে। শর্ট লিস্ট করার পরে প্রতিটা ক্যান্ডিডেট হচ্ছে ম্যাক্সিমাম 3টা ইউনিভার্সিটি চুজ করতে পারে, কোরিয়ার যে কোনো 3টা ইউনিভার্সিটি। তো এইখানে আসলে চুজ করার মধ্যেও একটা বিষয় আছে, যে ওয়াইজলি চুজ করা। এখন প্রোফাইলের উপর বেস করে আসলে ইউনিভার্সিটি চুজ করতে হবে। যেমন এখানে যে অনেক টপ র্যাঙ্কের ইউনিভার্সিটিও আছে, মিডল আছে, লো লেভেলের আছে। তো এখন প্রোফাইল যদি, প্রোফাইল অনুসারে এইরকম ক্যাটাগরাইজ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। আদারওয়াইজ মানে সিলেক্ট হওয়ার পসিবিলিটিটা কমে যায়। তো সেই ক্ষেত্রে প্রোফাইল অনুযায়ী আমাদেরকে ইউনিভার্সিটি চুজ করতে হয়। দেন প্রফেসর যে আসলে 3টা যে ইউনিভার্সিটি চুজ করলো, তো এইখানে যে নিড আছে, নিডটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট, এইখানে মানে পুরো জিকেএসটা হ্যান্ডেল করে এই অর্গানাইজেশনটা। তো এদের একটা কমিটি থাকবে, এই কমিটি হচ্ছে তখন তাদের ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নিয়ে
নিট থেকে ফাইনালি সিলেকশন করে। তো এম্বাসি ট্র্যাকের কয়টা প্রসেসে ইন্টারভিউ হয় এটা পরে আর একটু পরে বলবো, এটা ডিটেলসে। জাস্ট আমি পরিচয়টা দিচ্ছি যে এম্বাসি ট্র্যাকটা কি আর ইউনিভার্সিটি ট্র্যাকটা কি। তো যাই হোক, ফাইনালি নিট থেকে এরা সিলেকশন প্রসেস যখন দিবে, মানে লিস্টটা দিবে, তখন তারা ইউনিভার্সিটি চুজ করতে পারবে যে ওই তিনটার মধ্যে কোন ইউনিভার্সিটিতে তারা যাচ্ছে। তো এখানে বিষয়টা হলো যে এই এম্বাসি ট্র্যাকের সুবিধা হলো যে এরা মোর ইউনিভার্সিটি চুজ করতে পারে, সেটা এক থেকে তিনটা। বাট ইউনিভার্সিটিটাকে যেটা, সেটার সেই সুযোগটা নাই। কারণ এটা নামই হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক, যে যেই প্রফেসর বা ইউনিভার্সিটিকে চুজ করা হয়েছে আগে থেকে, সেই প্রফেসর বা ইউনিভার্সিটির থ্রুতে হচ্ছে জিকেএস এর জন্য অ্যাপ্লাই করবে। মূলত হচ্ছে যে প্রফেসর বা যদি ম্যানেজ হয়ে যায়, তখন প্রফেসর তার ইউনিভার্সিটির থ্রুতে নিডের কাছে হচ্ছে ওই ক্যান্ডিডেটটাকে রিকমেন্ড করে। তো এইখানকার ইন্টারভিউ প্রসেসটা একটু সহজ। যেমন এম্বাসি ট্র্যাকে তিনটা স্টেপে ইন্টারভিউ হয়, বাট ইউনিভার্সিটি ট্র্যাকে হচ্ছে দুইটা স্টেপে হয়। মূলত প্রফেসরের সাথে মেল আদান প্রদানের মাধ্যমে কথা হয়, দেন একটা ভিডিও মিটিং এর বা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে। তখন প্রফেসর যদি মনে করে যে হ্যাঁ, যে স্টুডেন্টটা আসলে সুইটেবল বা যোগ্য, তখন হচ্ছে ওই স্টুডেন্টটাকে হচ্ছে রিকমেন্ড করে। তো ফাইনালি হচ্ছে রিকমেন্ড করার পরে নিট থেকে আবার একটা ইন্টারভিউ নিবে। তো সেই ইন্টারভিউর পরে তারা রেজাল্ট দেয়। তো রেজাল্টের একটা ডিউরেশন আছে, যেমন হচ্ছে জানুয়ারিতে জুনে দেয়। তখন হচ্ছে ওই ইউনিভার্সিটির যে প্রসেস গুলো আছে অ্যাডমিশনের, সেই প্রসেস অনুসারে আগাতে থাকবে। এই জন্য নিট প্লাস ওই ইউনিভার্সিটি গাইড করে আসলে কিভাবে কোন প্রসেসে আগাইতে হবে। আচ্ছা, এইখানে যেটা আছে যে এম্বাসি ট্র্যাক আর ইউনিভার্সিটি ট্র্যাক দুটাতেই জেনারেল ক্যাটাগরি আছে। জেনারেল ক্যাটাগরি মিনস যে কোনো কান্ট্রির, যে কোনো কান্ট্রি বলতে এরা আসলে টোটাল মেবি 169, মানে 169টা কান্ট্রিকে এই স্কলারশিপের আওতায় আনছে। সো এই দেশগুলার আহ, যে কেউ আসলে আবেদন করতে পারবে, এরা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে। আর এটা আমাদের বিষয় না, যারা কোরিয়ান তাদের জন্য। এটাও আমাদের না, এটা হচ্ছে ইউক্রেনিয়ান যারা অ্যাপ্লিকেন্টস তাদের জন্য। টোটাল হচ্ছে দেখা যাচ্ছে অ্যাম্বাসি ট্র্যাকে 720টা থাকে। এরপরে আসতেছে ইউনিভার্সিটি ট্র্যাক। তো এইখানে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো নেয়। তো জেনারেল তো গেল, এটা নিয়ে কোনো আমাদের কনফিউশন নাই। আর একটা হচ্ছে আরজিকেএস। আরজিকেএসটা আসলে রিসার্চ রিসার্চ জিকেএস। তো এইখানের এই স্কলারশিপের মেইন ফোকাসটা থাকে হচ্ছে রিসার্চের উপর। যে এটা যে অনেকের ডিগ্রি থাকে না, যে শুধু ডিগ্রি প্রোগ্রামে অ্যাডমিট হয়। তো এইখানে আসলে বিষয়টা এরকম না, ডিগ্রি প্রোগ্রাম তো আছে, মূলত ফোকাস থাকে রিসার্চের উপর। তো এখানে আসলে মেইন বিষয়টা হলো প্রফেসরের তো ইনভাইটেশন লাগবেই, এটা তো জেনারেল বিষয়। আর এদের মেইন ফোকাস থাকে একাডেমিক রিসার্চের উপর। আচ্ছা, এরপরের যে এই পার্টটা আছে সেটা হলো রিসার্চ। তো এটার ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম না, এটা এটা ডিগ্রির সাথে কোনো রিলেটেড না। এখানে আসবে, জাস্ট রিসার্চ করবে। তো এটা হচ্ছে আলাদা জিনিস আরজিকেএস থেকে। আরজিকেএসটা হচ্ছে ডিগ্রি, বাট মেইনলি ফোকাস রিসার্চে, এটা ফুললি ফোকাসড অন রিসার্চ। এরপরে যেটা আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আচ্ছা, তার আগে আর একটা আরো দুইটা আছে ক্যাটাগরি, সেটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আমি আসলে মূলত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আসছি। এটাও আসলে এরকম যে আরজিকেএস এর মতো, যে এখানে মেইনলি ফোকাস থাকে রিসার্চ এর উপর। ডিগ্রিতে আর কি কম ফোকাস, বাট ডিগ্রি তো রিকর্ড। এরপর আছে গ্লোবাল নেটওয়ার্ক প্রোগ্রাম। তো এইটা আসলে মূলত ইউনিভার্সিটি কর্তৃক সিলেক্টেড হয়। যেমন প্রত্যেকটা ইউনিভার্সিটি আসলে তাদের কিছু নিজস্ব স্কলারশিপ আছে, এবং তাদের নিজস্ব গাইডলাইন্স প্লাস অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে। তো সেইগুলোর উপর বেস করে তারা জিকেএসসি স্কলারশিপটা দিয়ে থাকে। বাট ওইটা হ্যান্ডেল হয় হচ্ছে ইউনিভার্সিটির উপর বেস করে। এরপরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, যেমন ইউএন আছে, আহ, যে হচ্ছে বিভিন্ন এজেন্সিজ আছে।
তো এইদের যে সকল এমপ্লয়মেন্ট আছে, এমপ্লয়ার আছে, তো এদের হচ্ছে সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো এটা রিসেন্টলি অ্যাড করছে এরা, জেনুইনলি অ্যাডেড দিস পার্ট। সো ইন টোটাল কত 1820 জন স্টুডেন্ট নিয়ে থাকে প্রতি বছর। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ট্র্যাকের বিষয়টা। তো এখন যদি আসি যে কোন কোন ফিল্ড গুলোতে আসলে অ্যাপ্লাই করা যায়, তো আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যতগুলো ডিপার্টমেন্ট আছে বা ফিল্ড আছে, এখানে সবগুলাতে আসলে অ্যাপ্লাই করা যায়। এটা নিয়ে কোনো ধর্মবাধা নিয়ম নাই, বাট ওই যে প্রফেসর কি ম্যানেজ করা, প্রফেসরের রিসার্চের সাথে মেলা, এটা হচ্ছে মেইন বিষয়। দেন এইখানে আসলে কোনো অনলাইন কোনো কোর্স নাই বা অনলাইন ডিগ্রি নাই। বিভিন্ন দেশে যেমন থাকে না যে মাস্টার্স অনলাইনে করা যায়, বাট এইখানে এই সিস্টেমটা নাই আর কি। আচ্ছা, তারপরে এখন আসলো যে এইখানে কোরিয়ার যত ইউনিভার্সিটি গুলো আছে, এগুলাকে আসলে বিভিন্ন দুইটা টাইপে আসলে ভাগ করা মূলত। যেমন এখানে টাইপ এ, টাইপ বি। এটা আসলে রিজন বা কোনো কিছুর উপর বেস করে করছে, আমার একজ্যাক্ট ধারণা নাই এটা নিয়ে আসলে। তো এইখানে টাইপ এ এর মধ্যে পড়ছে 33 ইনস্টিটিউশন, আর টাইপ বি তে 41, টোটাল 74। এই কয়েকটা ইউনিভার্সিটি হচ্ছে আমাদের এই জিকেএস স্কলারশিপের আন্ডারে আছে। তো এরা মূলত জিকেএস স্কলারশিপটা দিয়ে থাকে। আচ্ছা, তো এখানে যেটা শর্টলি ব্রিফ করছে সেটা হলো টাইপ এ আর টাইপ বি এর কোন কোন ইউনিভার্সিটি গুলা এইখান কোন কোন ট্র্যাকের কোন কোন পার্টে স্কলারশিপ দিয়ে থাকে। যেমন টাইপ এ বি দুটাতে আসলে জেনারেল, আইআরটিএস, ওভারসিজ কোরিয়ান, এরা আসলে অ্যাপ্লাই করতে পারে। ইউনিভার্সিটি ট্র্যাকের যে বিষয়টা আছে, আহ আর যেমন হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা, এটা শুধুমাত্র এই কয়েকটা ইউনিভার্সিটিতেই আছে। অন্য যেমন টোটাল তো আমরা দেখলাম 74টা মেবি ইউনিভার্সিটি আছে, তার মধ্যে এই 21টা ইনস্টিটিউশন এরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর জিকেএস স্কলারশিপটা দিয়ে থাকে। যেমন এখানে গ্লোবাল নেটওয়ার্ক যারা আছে, এইটার আন্ডারে হচ্ছে 5টা ইনস্টিটিউশন মাত্র স্কলারশিপ দেয়। রিসার্চ আর জিকেএস জেনারেল এগুলার উপর আসলে টাইপ এ বি এর সবগুলা ইউনিভার্সিটি স্কলারশিপ দিয়ে থাকে। তো এটা ছিল আসলে ডিস্ট্রিবিউশন, যে কোন কোন ইউনিভার্সিটি গুলা আহ কোন কোন সেকশনে জিকেএস স্কলারশিপটা দেয়, সেটার একটা ওভারভিউ। আচ্ছা, এরপর হচ্ছে কোটা। যেমন কোটাটা আসলে এটা কি, যে আমরা যে এম্বাসি ট্র্যাকে যে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে কোন দেশ থেকে আসলে কতগুলো স্টুডেন্ট নিবে তার একটা ফিক্সড সংখ্যা আছে। যেমন জেনারেল ক্যাটাগরিতে পুরো দেশে টোটাল হচ্ছে 669 জন স্কলার নিবে 146টা কান্ট্রি থেকে। যেমন এখানে যে আফগানিস্তান থেকে 4টা স্টুডেন্ট সর্বোচ্চ মানে নিবে এরা, আলবেনিয়া, নাইজেরিয়া এরকম করে। আমাদের যেমন বাংলাদেশ থেকে 6 জনকে নেয়, মানে এর বেশি নেয় না আর কি এম্বাসি ট্র্যাকে। সো এম্বাসি ট্র্যাকে অ্যাপ্লাই করাটা আসলে অনেক টাফ, কারণ অনেকেই অ্যাপ্লাই করবে, মাত্র 6 জন সিলেক্ট হবে। তো প্রফেসরের দিক থেকে অ্যাপ্লাই করাটা সেফ। যদি প্রফেসর স্যাটিসফাইড হয় বা সিলেক্ট করে, দেন আর কোনো চিন্তা নাই। তো এরকম 146টা কান্ট্রি থেকে স্টুডেন্ট নেয় আর কি। আচ্ছা, দেন ইউনিভার্সিটি ট্র্যাকের যে বিষয়টা, উম, এইখানেও আসলে এদের একটা ইয়ে থাকে, লিমিট থাকে। যেমন জেনারেল থেকে মাত্র 3টা নেয় বাংলাদেশ থেকে, বাট এটা আসলে 2025 সালের হিসাব। তো 26 সালে গিয়ে এটা চেঞ্জ হইতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। এটা আসলে ডিপেন্ড করবে এই অর্গানাইজেশনের উপর যারা স্কলারশিপটা হ্যান্ডেল করতেছে। তো যাই হোক, আমাদের 25-এ টোটাল হচ্ছে 19 জনকে নিছে আর কি ওরা। তো আরজিকেএস থেকে নিচ্ছে, জেনারেল থেকে নিচ্ছে। আচ্ছা, এটা ছিল আমাদের ইউনিভার্সিটি ট্যাকের হিসাব। দেন হচ্ছে রিসার্চ, রিসার্চের উপর বেস করে, মানে রিসার্চ ট্র্যাকে 5 জন স্কলার নেবে। এটা 157টা কান্ট্রিজ থেকে নেয় বা রিজন থেকে নেয়। তো এইগুলা নিয়ে তো ডিটেলস বলছি, এখানে জাস্ট সংখ্যা আসলে আমি ধারণা দিলাম যে কেমন কোন কতগুলো দেশ থেকে কতগুলো নেয়। এটার একটা শর্ট একটা ওভারভিউ। যাই হোক, আর এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর 300 জন স্কলার নেয়, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা মানে কোন কান্ট্রি থেকে নিবে, কয়জন নিবে, এটা আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, যে কোনো দেশ থেকেই আসতে পারে। যেমন এটা এখানে আমার ইউনিভার্সিটি আছে, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে স্টুডেন্ট নেয়।
আচ্ছা, আর এখানে আমরা এর আগে দেখলাম যে গ্লোবাল কোরিয়ান নেটওয়ার্ক এর আন্ডারে এই 5টা ইউনিভার্সিটি স্টুডেন্ট নেয় আর কি। আচ্ছা, তো আমরা দেখলাম যে আমাদের কোন কোন স্কলারশিপ গুলো আছে, স্কলারশিপের মধ্যে কোন কোন সাব ক্যাটাগরি গুলো আছে, এবং সাব ক্যাটাগরি গুলোতে কোটা আছে যে কোন কোন কান্ট্রি থেকে কতগুলো নিবে। তো এইগুলো নিয়ে একটা আমরা আইডিয়া পেলাম। তো এখন যেটা আহ যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, মানে কিসের উপর বেস করে আসলে নেয়। তো ফার্স্ট অফ অল যেটা ন্যাশনালিটি, ন্যাশনালিটির উপর মেইন যে বিষয়টা সেটা হলো যে অ্যাপ্লিকেন্টকে কোরিয়ান হওয়া যাবে না। কোরিয়ান ছাড়া তার দ্যাট মিনস আমরা এলিজিবল, তো এটা নিয়ে আসলে মাথা ব্যথা নেই। দেন সিটিজেনশিপ চেঞ্জের যে বিষয়টা, যে আমরা যখন অ্যাপ্লাই করছি এর মধ্যে যদি অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ আমরা চেঞ্জ করি, তখন আসলে স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যাবে ওই সময়। তো এই দুইটা মেইনলি মেজর ক্রাইটেরিয়া, বাট এটা তো আমাদের কোনো প্রবলেম নাই। এর হচ্ছে লেভেল অফ এডুকেশন, যে আমরা যদি মাস্টার্স আসতে চাই তো ব্যাচেলর মাস্ট লাগবে। যেমন ইউএস এর ক্ষেত্রে এখানে একটা কনফিউশন আছে, যেমন হলো ইউএস এর ক্ষেত্রে আমরা ব্যাচেলর থেকে সরাসরি পিএইচডি তেও যাইতে পারি এবং মাস্টার্সেও যাইতে পারি, অথবা ইন্টিগ্রেটেড ডিগ্রিতেও আমরা যাইতে পারি। যে একটা প্রফেসরের সাথে আমার কন্টাক্ট হলো যে আমি ব্যাচেলর দেশ থেকেই করছি, ওখানে গিয়ে মাস্টার্স করব, দেন একই প্রফেসরের আন্ডার পিএইচডি করব, এটাও পসিবল। এবং ব্যাচেলর করে ডিরেক্ট পিএইচডি করা, এটাও পসিবল। ব্যাচেলর করে মাস্টার্স ডিগ্রি করাও পসিবল ইন ইউএসএ। বাট ইন কোরিয়াতে মাস্টার্স করতে হলে মানে বিএসসি থাকা লাগবে। বিএসসি করে সরাসরি পিএইচডি করা যায় না, মাস্টার্স তার করতেই হবে বা থাকতে হবে পিএইচডির জন্য। তো এটা যাই হোক ক্লিয়ার। কারো কনফিউশন থাকলে কোশ্চেন অ্যান্সারিং এ আর কি এটা নিয়ে আরো কথা বলা যাবে। তো যাই হোক, আর পোস্ট ডকের জন্য তো ডক্টরেট ডিগ্রি লাগবে, ডক্টরাল ডিগ্রির জন্য মাস্টার ডিগ্রি লাগবে। এই হচ্ছে আমাদের ডিগ্রি রিকোয়ারমেন্ট। আর রিসার্চ এর জন্য যেটা আছে সেটা হলো উম যে এটা আসলে আমাদের জন্য আপাতত অ্যাপ্লিকেবল না। আচ্ছা, আহ তো এখানে যে আরেকটা বিষয় থাকে যে আমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, বা আমাদের কি ডিগ্রি পুরাটাই কমপ্লিট হইতে হবে নাকি আমরা ডিগ্রি চলাকালীন সময় অ্যাপ্লাই করতে পারি। তো এইখানে এরা আসলে একটা বিষয়, একটা আইডিয়া দিছে যে যদি আমি 25-এর জন্য যখন আমরা অ্যাপ্লাই করতেছিলাম, তো ওরা বলছিল জুলাই 31-এর মধ্যে আমার ডিগ্রিটা কমপ্লিট হইতে হবে। তার মানে আমার জানুয়ারিতেও তো আমি ডিগ্রি আমার চলতেছে, কমপ্লিট হয় নাই, বাট আমার ডিগ্রি জুলাইয়ে শেষ হবে। তো এইরকম পরিস্থিতিতে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এই ডেটটা মোটামুটি সব মানে অন্যান্য বছরগুলোতেও রেগুলার এইরকমই থাকে। তো আমরা যারা রানিং স্টুডেন্ট, বাট আমাদের জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে ডিগ্রি, তো আমরা অ্যাপ্লাই করতে পারি, কারণ এই তো জানুয়ারি থেকে আর কি সার্কুলার শুরু হবে। তো মানে যতগুলো ইতিমধ্যে আসলে যতগুলো সেমিস্টার শেষ হয়েছে আমাদের, ততগুলো সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট গুলো দিয়ে আহ, আর হচ্ছে আমাদের ডিগ্রিটা যে এই ডেটে শুরু হবে এইরকম একটা রিকমেন্ডেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করা যায়। পরবর্তীতে সার্টিফিকেট যদি ম্যানেজ করা যায়, তো সেইগুলো দিয়ে আমাদেরকে ফাইনাল অ্যাপ্লাই করতে হয়। তবে ফাইনালি অ্যাপ্লাই যখন আসলে ফাইনাল ডকুমেন্ট সাবমিশন করা হয়, তখন মেইন সার্টিফিকেটটা লাগে। তো এটা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন প্রসেস আছে, তো ওইগুলোর আলাদা হিসাব। তো ওইগুলো ম্যানেজ করে পাঠানো যায় আর কি। যাই হোক, এরপর আসলো গ্রেডের রিকোয়ারমেন্টটা। তো আমাদের তো আসলে দেশে ফোর স্কেল আসলে হিসাব করে। তো এখানে মিনিমাম হচ্ছে 2.64। এটা হচ্ছে থ্রেশহোল্ড, এর মানে এই না যে, তবে সিজিপিএ ভালো বেশি থাকা ভালো। এন্ড সিজিপিএ যে অনলি ওয়ান ক্রাইটেরিয়া, নট নট necessary, because if you have a good research profile, then CGPA doesn't matter, but threshold is mandatory. ওকে। এখানে আরেকটা বিষয় হলো যে অনেক সময় আমাদের তো দেশের সবগুলো ইউনিভার্সিটিতেই 4-এর মধ্যে রেজাল্ট দেয়। যদি কোনো ইউনিভার্সিটিতে 4-এ না দেয় এবং এই স্কেলে না থাকে, তাহলে 4-এর মধ্যে হিসাব করে দেন ট্রান্সক্রিপ্টটা, কনভার্টেড ট্রান্সক্রিপ্টটা জমা দিতে হয় আর কি।
আচ্ছা, এইখানে এই যে একটা ক্রাইটেরিয়া আছে যে মাস্ট বি আন্ডার 40 হইতে হবে। আর ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটির মধ্যে হচ্ছে যে টপিক যদি কেউ আগে থেকেই দিয়ে থাকে, টপিক 3 যদি পায় তাহলে তো মাশাল্লাহ। এবং আইএলস এ এইখানে উল্লেখ নাই, বাট আইএলস এ 6 লাগে অ্যাটলিস্ট। আহ আমার সময় আর কি আমি এটা দেখছিলাম যে অ্যাটলিস্ট 6 লাগে। আর টপিকের ক্ষেত্রে থাকলে তো ভালো, যেমন হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে যেমন দেখছি আমি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, এরা দেখা যায় ওদের দেশ থেকে, আরো কিছু কান্ট্রি আছে যে ওরা ওদের দেশ থেকেই এই ল্যাঙ্গুয়েজ গুলো করে আসে। ওদের ওইখানে অ্যাডমিশনের মতো বা কোচিং সেন্টার গুলো আছে যেখানে আসলে ওরা ল্যাঙ্গুয়েজ কোর্স গুলো করে। তো করে ওইখান থেকে পরীক্ষা দিয়ে ওরা ওইখান থেকে দেয়, বা এইখানে এসে পরীক্ষা দিয়ে ওরা সরাসরি ডিগ্রি প্রোগ্রাম শুরু করে দেয়। ওকে, দেন হেলথ, এটা তো আসলে কমন, সব জায়গাতেই আছে গুড হেলথ, এটা দরকার মেন্টালি ফিজিক্যালি। ওকে, দেন রেস্ট্রিকশনের মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো যারা হচ্ছে কোরিয়ান কোনো হাই স্কুল, যেটা আসলে ইউনিভার্সিটি বলেছে, ব্যাচেলর কমপ্লিট করছে কোরিয়ান কোনো ইউনিভার্সিটি থেকে, তারা আসলে স্কলারশিপের জন্য এলাও না, এলিজেবল না। আর যে হচ্ছে প্রিভিয়াসলি, আর একটা বিষয় হলো যে যারা এই স্কলারশিপটা পাইছে, বাট কোনো কারণে সে ক্যান্সেল করছে, তাহলে সে পরবর্তী 3 বছরের জন্য এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। এইটা একটা ক্রাইটেরিয়া। আর একটা হলো যে এই স্কলারশিপে অ্যাপ্লাই করছে বাট এলিজিবল হয় নাই, তাহলে সেও হচ্ছে এটার জন্য পরবর্তীতে এলিজিবল হবে না। এই 3টা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। এলিজিবল মানে কি বলে এটাকে, রেস্ট্রিকশন আর কি, যে এই রিজন গুলো থাকলে সে এই স্কলারশিপের জন্য এলিজিবল হবে না। ওকে, এইখানে আরেকটা বিষয় আছে যেটা যে ডুপ্লিকেট সাবমিশন। এইখানে বিষয়টা ক্লিয়ার করি যে কেউ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করছে, দেখা গেল সে একটা লেভেল পরে সে লেভেল 1টা পাস করছে, যেমন হচ্ছে এম্বাসি ট্র্যাক থেকে তাকে সিলেক্ট করছে। তো ওইটা থেকে সিলেক্ট করার পরে সে আবার কি করলো, ইউনিভার্সিটিটাকে অ্যাপ্লাই করে দিল, তাহলে তার প্রসেসটা ক্যান্সেল হয়ে যাবে, সে আর এই স্কলারশিপের জন্য এলিজিবল থাকবে না। এখানে বিষয়টা হলো যে এম্বাসি ট্র্যাকের অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশনের আগে শুরু হয়। তো যার কারণে অনেকে এই মিস্টেকটা করে যে মানে দুইটা প্যারালালি চালায়। তো কোনো কারণে যদি এরকম হয় যে এম্বাসি ট্র্যাকে সে লেভেল 1 পাস করার পরে যে এম্বাসি ট্র্যাকে আবার অ্যাপ্লাই করতেছে, তখন তার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। দেন এইখানে আহ, আচ্ছা, এই জিনিসটা অলরেডি আমি আসলে বলছি যে অ্যাডিশনাল রেস্ট্রিকশন এলিজিবিলিটি হচ্ছে যে টপিক 3, এইটা তো মাস্ট পাইতেই হবে, যে এখানে আসার পরে স্কলারশিপ পাওয়ার পরে এখানে যখন আসবে, তার ডিগ্রি প্রোগ্রামের আগে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। ল্যাঙ্গুয়েজ কোর্সের টপিক 3 পাইতে হবে। 3 পাইলে দেন হচ্ছে তার ডিগ্রি প্রোগ্রামটা শুরু হয়। তো তাকে, একটা স্টুডেন্টকে সর্বোচ্চ 1 বছর সময় দেয়, এই সময়ের মধ্যে তাকে ওই টপিক পরীক্ষায় পাশ করতে হয়। তো কোনো কারণে যদি 1 বছরে পাশ করতে না পারে, তাহলে এক্সট্রা 6 মাস সময় দেয়। বাট এই 6 মাস হচ্ছে নিজের এক্সপেন্সে চলতে হবে, মানে নিজের খরচে চলতে হবে আর কি। তো এই টোটাল 1.5 বছরের মধ্যে পাশ করতে হবে। যদি কোনো কারণে কেউ পাশ করতে না পারে, তাহলে তার স্কলারশিপ ক্যান্সেল হবে, তাকে দেশে ফিরে যেতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা রেস্ট্রিকশন। ওকে, তো আমাদের স্কলারশিপের যে ক্রাইটেরিয়া গুলো ছিল, রেস্ট্রিকশন ছিল, একটা আইডিয়া পেলাম। এখন হচ্ছে আমাদের ডকুমেন্টস গুলো কি কি লাগে। তো এই ডকুমেন্টস এর বিষয়ে অনেক কোশ্চেন আছে, অনেক বিষয় জানার আছে। তো আজকের প্রোগ্রামটা যেহেতু স্কলারশিপ নিয়ে আলোচনা করা বা পরিচিতি করানো, সো আমি ডিটেলসে বলবো না, জাস্ট কোন কোন ডকুমেন্টস গুলো লাগে সেটা বলবো জাস্ট। তো এখানে ফার্স্টে যেটা আছে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মটা থাকে নর্মালি সেটা। দেন পার্সোনাল স্টেটমেন্ট, যেটা সব জায়গাতেই লাগে। দেন স্টাডি প্ল্যানটা, মানে ফিউচার প্ল্যান কি আর কি, যে এই ডিগ্রি মাস্টার্স ডিগ্রি করব, তো মাস্টার ডিগ্রির জন্য আমার রিসার্চ নিয়ে কি কি প্ল্যান আছে, বা আমি ফিউচারে কি করতে চাই এই নলেজ দিয়ে, এই ধরনের উপর বেস করে একটা স্টাডি প্ল্যান লিখতে হয়। দেন রিসার্চ প্রপোজাল, প্রফেসরের সাথে ম্যাথ, মানে কেমন ম্যাথ হচ্ছে, বা আমার ইন্টারেস্টের সাথে প্রফেসরের মিলতেছে কিনা,
তো এইগুলো নিয়ে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়, যেটা আসলে হায়ার স্টাডির জন্য লাগে। যে রিসার্চ প্রপোজাল, স্টাডি প্ল্যান, পার্সোনাল স্টেটমেন্ট, দেন হচ্ছে লিস্ট অন লেটার অফ রিকমেন্ডেশন, এলওআর যেটা, এটা একটা লাগবে লিস্ট। তো আমি তিনটা দিছিলাম, কারণ দুইটা দিছিলাম, তো দুইটা হচ্ছে ফাইনালি দিতে হয়। তো একটা মেবি এখানে শুরুর দিকে লাগে। তবে লিস্ট তিনটা রেডি রাখা ভালো, কারণ এলোয়ার নিয়ে অনেকেই অনেক সময় ঝামেলায় পড়ে, দেখা যায় প্রফেসর অনেক সময় বিজি থাকে, এলোয়ার পাঠাইতে ভুলে যায় বা হয় না কোনো কারণে, সো ব্যাকআপ রাখা ভালো। দেন 6 নম্বরে যেটা আছে, এটা আমাদের আপাতত লাগতেছে না। যারা রিসার্চ আসবে তাদের জন্য আর কি এটা মূলত। দেন হচ্ছে জিজিএস অ্যাপ্লিকেন্ট এগ্রিমেন্ট, পার্সোনাল মেডিকেল অ্যাসেসমেন্ট। এটা তো ওরা একটা ফর্ম দিবে, দেন ওরা বলে যে আসলে এই ধরনের ডিজিজ গুলো আছে কিনা, তখন নিজেকে যে সিলেক্ট করতে হয় গুগল ফর্মের মতো, হ্যাঁ না। তো ওইগুলো একটা ফর্ম। দেন হচ্ছে এইখানে যেটা আছে যে অ্যাপ্লিকেন্টস প্যারেন্টস প্রুফ অফ সিটিজেনশিপ, নাগরিক সনদপত্র যেটা আছে ওইটার ইংলিশ ভার্সন। দেন ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, এইখানে যেটা বলি, কারণ এটা একটু ডিফারেন্ট, তো এই জন্য এটা একটু বলতেছি। যেমন ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেটের হচ্ছে যে তোমার মানে একজন মানুষের ফ্যামিলিতে কোন কোন মেম্বার গুলো আছে, তাদের নাম, এনআইডি কার্ড, এই ইনফরমেশন গুলো, অকুপেশনটা কি, এইগুলা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে একটা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট নিতে হয়। তো এইগুলা আচ্ছা। আর সিটিজেনশিপ সার্টিফিকেট তো ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে নিতে হয় আর কি। দেন যে ডকুমেন্টসটা আছে সেটা হলো ব্যাচেলর গ্রাজুয়েশন সার্টিফিকেট, দেন ট্রান্সক্রিপ্ট। যদি কেউ পিএইচডি তে যায় তাহলে তো মাস্টার্স এর ডকুমেন্ট গুলো লাগবে। ওকে, পোস্ট ডকের জন্য গেলে পিএইচডি ডকুমেন্ট গুলো লাগবে, সিমিলারলি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, সেম বিষয়। আর এই বিষয়গুলো আমাদের জন্য না। দেন কেউ যদি এমপ্লয়েড হয়, যে কোনো চাকরি করতো বাংলাদেশে, তাহলে সেক্ষেত্রে তার অফিস থেকে একটা সার্টিফিকেট নিতে হয়, যেমন নো অব্লিগেশন লেটার যেটাকে বলে। তো সেটা লাগে, বাট এটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়। আহ, আর একটা যেটা বিষয় যে আইএলটিএস এর স্কোরটা, টপিকে অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের কপিটা দিতে হয়, মেইনটা না, কপিটা দিলেই হয়। তারপরে এগুলো অপশনাল, সবগুলো অপশনাল। যেমন হচ্ছে কোনো অ্যাওয়ার্ড বা সার্টিফিকেটস আছে কিনা, দেন পাসপোর্টের কপি, এখানে যদি অপশনাল তবে এটা দিতে হয়। আর যে বিষয়টা আছে, যে যে অ্যাওয়ার্ডস আর সার্টিফিকেট, এটা অপশনাল হইলেও দেওয়া উচিত, কারণ যেহেতু সিলেক্ট করবে ক্যান্ডিডেট, তারা কম্পিটিটিভ একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে, তো সেই ক্ষেত্রে অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট গুলো দেওয়া ভালো। তাহলে সিলেকশনের প্রসেসটা মানে পসিবিলিটিটা বেড়ে যায় আর কি। তো যাই হোক, এইগুলো হচ্ছে মোটামুটি এই কয়েকটা ডকুমেন্টস লাগে। তো কারো প্রয়োজন সাপেক্ষে কোশ্চেন থাকলে তখন এটা নিয়ে আর কি আরেকটু কথা বলা যাবে। এরপরে আছে হচ্ছে ওইখানে যে ডকুমেন্টস গুলো আছে, এইগুলোর হচ্ছে ডিটেলস ডিসকাশন আবার এইখানে করা। তো অ্যাপ্লিকেশন, ফার্স্ট ওকে, এম্বাসি এন্ড ইউনিভার্সিটিটাকে বেস করে বলছে। তো যাই হোক, এটা তো আমি বলছি অলরেডি, এই ডকুমেন্ট গুলো লাগবে। এখানে একটা বিষয় হলো যে আমি যখন আসছি তখন হচ্ছে এইসব ডকুমেন্ট গুলাকে নোটারি করতে হয়, নোটারি করে দেন সেইগুলো হচ্ছে এম্বাসিতে গিয়ে সত্যায়ন করা লাগে, যেটাকে কনসুলার কনফার্মেশন বলে। আচ্ছা, তার আগে যেটা করতে হয়, নোটারি করে ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়ন করানো লাগে, দেন এম্বাসিতে যাইতে হয়। এম্বাসিতে গেলে এম্বাসি থেকে কনসুলার কনফার্মেশন করে দেন হচ্ছে কোরিয়াতে পাঠানো লাগে। এটা হচ্ছে প্রসেস। তো এর আগে যেমন ম্যানুয়ালি ছিল বিষয়গুলা, তো এখন হচ্ছে অনলাইনে করা যায়। ইয়াতে মাইগভ বিডি নামে একটা ওয়েবসাইট আছে। তো মাইগভ বিডিতে গেলে হায়ার এডুকেশন নামে একটা অপশন আছে। তো ওইখানে গেলে এখন সার্টিফিকেট সত্যায়ন করবে নাকি ট্রান্সক্রিপ্ট, ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, দেন বার্থ সার্টিফিকেট, এভরিথিং, সবকিছুই ওইখানে অ্যাটাচ করা যায়। তো ওইটার জন্য বেশি টাইম লাগে না, দেখা যায় 3 দিন, 2 দিনেও হয়ে যায় অনেক সময় অনলাইনে যেহেতু। সো এইখানকার হ্যাসেলটা মোটামুটি নাই। দেন ওইখান থেকে মানে মাইগভ বিডি থেকে যখন সত্যায়ন হয়ে যাবে,
তখন ওইটা নিয়ে আমাদেরকে কোরিয়ান এম্বাসিতে যাইতে হয়। কোরিয়ান এম্বাসিতে অ্যাটলিস্ট 7 দিন লাগে সত্যায়নের জন্য। ওই সত্যায়নের পরে তখন হচ্ছে ডিএইচএল এর থ্রুতে কোরিয়াতে ডকুমেন্টস গুলো পাঠাইতে হয়। এটা হচ্ছে মূলত প্রসেস। তো যেহেতু এটার উইন্ডোটা, অ্যাডমিশন উইন্ডোটা কম থাকে, সেহেতু এখানে কি কি ডকুমেন্টস গুলো লাগে, তো এইগুলো জানা এবং রেডি রাখাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ওই যে একটা সময় আছে সত্যায়ন করার, তো ওই সময়ের মধ্যে সত্যায়ন করে আবার পাঠানো লাগে, সেহেতু এই ডকুমেন্টস এর হিসাবগুলো একটু ক্লিয়ার থাকা ভালো। না হলে কোনো কারণে এই যে ডেডলাইনের মার পেছে করে একটা ইস্যুটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আচ্ছা, যাই হোক, আহ, যেমন এখানে বলছে যে এম্বাসি থেকে এক সেট অফ অরিজিনাল কপি লাগে, আর 3 সেট অ্যাডিশনাল ফটোকপিস লাগে। বাট ইউনিভার্সিটি থেকে এক সেটই এনাফ। যেমন আমি এক সেটই দিছিলাম, অন্য সরি আদার্স কোনো কপি লাগে নাই আর কি। আচ্ছা, এখানে যেটা আছে, অলরেডি আমি ইনফরমেশন গুলো বলছি। তারপরে এক্সট্রা আর একটা ইনফরমেশন এখানে যেটা আছে, যে আমাদের যে সার্টিফিকেট গুলা বা ট্রান্সক্রিপ্ট গুলা যদি বাংলায় থাকে, বাংলায় তো থাকে না, এখন ইংলিশেই করে। যদি কোনো কারণে থাকে, তো সেইগুলাকে ইংলিশে অথবা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেন ওই কনভার্টেড কপিটাকে দিতে হবে। বাংলায় কোনো ডকুমেন্ট চলবে না। আচ্ছা, তো এই ছিল মূলত হচ্ছে আমাদের ডকুমেন্টস এর হিসাব। তো এইখানে ডিটেলস বলা আছে ডকুমেন্ট সম্পর্কে। কোনো কনফিউশন থাকলে এখান থেকে ডিটেলস দেখে নেওয়া যাবে। আমি এই কারণে আসলে ক্লিক ডাউন করছি, বা আমি এখানে শেয়ার করবো যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। আচ্ছা, নেক্সট আসতেছে আমাদের সিলেকশন প্রসেস বা শিডিউলটা। তো প্রতি বছর আর কি টাইম শিডিউলটা এরকমই থাকে প্রসেসটা, যে এম্বাসি থেকে এখানে 3টা রাউন্ডে সিলেকশন প্রসেস হয়। যে ফার্স্ট রাউন্ডে এম্বাসি সিলেক্ট করে, সেকেন্ড রাউন্ডে গিয়ে নিড সিলেক্ট করবে, দেন হচ্ছে আমাদেরকে, এই দুইটা হচ্ছে কমন এম্বাসি ইউনিভার্সিটি থেকে, যে এইখানে এম্বাসি থেকে এম্বাসি সিলেক্ট করবে, আর ফার্স্ট রাউন্ডে প্রফেসর সিলেক্ট করবে। ইউনিভার্সিটি দেওয়া আছে, তার মানে আসলে প্রফেসর প্রফেসর ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নিবে। এখানে 30 মিনিটস, 45 মিনিটস, এটা ডিপেন্ড করবে প্রফেসরের উপর। তো এই ইন্টারভিউ আসলে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে, যে প্রফেসরের প্রোফাইলে ঢুকে তার রিসার্চ ইন্টারেস্ট গুলো বা এরিয়া গুলো দেখতে হবে, দেখে দেন হচ্ছে নিজে ওই রকম করে একটা স্লাইড বা তৈরি করে প্রেজেন্টেশন দিতে হবে। দ্যাট মিনস প্রফেসরকে বুঝাইতে হবে যে সে কেন এলিজিবল। যাই হোক, দেন এই দুইটা ধাপ পার করার পরে তখন নিড হচ্ছে কি করবে, রিকমেন্ড করবে ক্যান্ডিডেটটাকে, নিডের কাছে রিকমেন্ড করবে। এখানে এম্বাসি করবে, এখানে ইউনিভার্সিটি বা প্রফেসর, প্রফেসর ইউনিভার্সিটি থ্রুতে করবে। দেন যখন রিকমেন্ড করবে নিডের কাছে, তখন হচ্ছে আমাদেরকে ডকুমেন্টস গুলা পাঠাইতে হবে নিডে। তো এরা ডকুমেন্টস গুলো ইভালুয়েট করবে। ইভালুয়েট করার পরে সেকেন্ড রাউন্ড অফ সিলেকশন, তখন ওরা ইন্টারভিউ নিবে। তো এই নিডের থ্রুতে এদের ইয়া আছে আর কি, প্রতিটা ইউনিভার্সিটিতে এদের সদস্য আছে যারা হচ্ছে এই ইন্টারভিউ গুলো নেয়। তো এইটা এখন কিভাবে নেয় এম্বাসি থেকে, এটা ওই ইউনিভার্সিটি নিবে। মানে যে ইউনিভার্সিটি গুলো চুজ করা হয়েছে, সেই ইউনিভার্সিটি গুলোর যেই সব প্রফেসর গুলা এই নিডের হচ্ছে সদস্য, তারা হচ্ছে ওই ইন্টারভিউটা নিবে। আর এইখানে আমি যেটা ফেস করছি সেটা হলো যে ওই প্রফেসর, মানে আমি তো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি, তখন এই ডিপার্টমেন্টের সব সিনিয়র প্রফেসর যারা আছে, এরা হচ্ছে একসাথে মিটিং করে আমাকে ইন্টারভিউ নিছিল আর কি। সবাই একসাথে প্রেজেন্ট ছিল। দেন এরা ইন্টারভিউ নেওয়ার পরে ফাইনালি সিলেক্ট করে। তো এরা হচ্ছে ইন্টারভিউ নেওয়ার পরে ফাইনাল সিলেকশনটা দিয়ে দেয়, যেটা একদম ফাইনাল, যে ডকুমেন্টস গুলো নিয়ে যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে স্কলারশিপ কনফার্ম। বাট এম্বাসি ট্র্যাকের ক্ষেত্রে আর একটা হচ্ছে সিলেকশন প্রসেস হয়। আহ, এইটা আসলে কিভাবে হয় এটা নিয়ে আমার আইডিয়া নাই। এটা মেবি প্রফেসররাই নেয়, বা ইউনো, এটা মেবি এই ধাপটা আসলে ইজি। এই ধাপটা ইজি, কারণ এই দুইটা ধাপ হচ্ছে কঠিন। এরা এইখান থেকে তো আসলে বাছাই করে শর্টলিস্ট করেই এইখানে এসে আসলে ফাইনাল শর্টলিস্টটা করে দেয়। তো এইটা আসলে ডকুমেন্ট ভেরিফিকেশনের বিষয় যেটা থাকে সেইটা। আর এইখানে তো এই ধাপেই আসলে কনফার্ম করে একদম সরাসরি লিস্ট দিয়ে দেয়, মাঝখানে আর কোনো ভেরিফিকেশন এগুলোর কোনো যায় ঝামেলা নেই আর কি। তো এইটা ছিল আমাদের সিলেকশন প্রসেস। তা এখন
এইটা এই প্রসেস গুলো আসলে কোন ধাপটা কোন সময় হয় সেটার একটা ধারণা এখানে দেওয়া আছে। যে ফার্স্ট রাউন্ড সিলেকশনের যে বিষয়টা সেটা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হয়। তো ইউনিভার্সিটি ট্র্যাকটা একটু পিছানো, মার্চ এপ্রিলে গিয়ে শেষ হয় ফার্স্ট রাউন্ড সিলেকশনটা। দেন হচ্ছে এরা এইখান থেকে আমাদেরকে যারা সিলেক্ট হবে তাদেরকে রিকমেন্ড করবে নিডের কাছে। তো নিড হচ্ছে এই এপ্রিলের শুরুতেই, আর ইউনিভার্সিটি এর ক্ষেত্রে এপ্রিলের শেষের দিকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে বা একটা ডেডলাইন দেয়, এর মধ্যে ডকুমেন্টস গুলো পাঠাইতে হয়। ওকে, দেন সেকেন্ড রাউন্ড সিলেকশনটা লেট এপ্রিলে হয়, আর এটা মে এর শেষের দিকে হয়। আর থার্ড রাউন্ড সিলেকশনের ক্ষেত্রে এটা যেহেতু মে এর শেষের দিকে থাকে, আর এটার কোনো থার্ড রাউন্ড কোনো সিলেকশন নাই, দ্যাট মিনস দুইটার ক্ষেত্রে জুনের শেষের দিকে আর কি ফাইনাল অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেয়। আচ্ছা, তো এখন এই যে প্রসেস গুলো আছে, ধাপ আর সময়, তো এইগুলো হচ্ছে এই ওয়েবসাইটে গেলে পাওয়া যায়। তো ফার্স্টে প্রফেসরের থ্রুতে যদি অ্যাপ্লাই করা যায়, তো প্রফেসর সাধারণত এই পিডিএফ গুলো দিয়ে থাকে, আমাকে যেমন দিছে। তো এর মধ্যে একটা ছেলে আমাকে কোশ্চেন করছে যে আহ, সে আসলে এটা পায় নাই। তো অনেক প্রফেসর নাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই গুগলে সার্চ করে এটা খুঁজে নিতে হয়। আর এইটাও কেউ নিয়ে রাখতে পারো, তাহলে সময়ের একটা আইডিয়া থাকবে যে এই সময়ে এই ধাপটা হয়, আমাকে এইভাবে ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। আচ্ছা, এর হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ড ইভালুয়েশন। তো উম, এগুলো ডিসকাস করা হয়েছে already। দেন এইখানে যে টপিকের যে একটা ইয়া ছিল লেভেল, যেটা আমি বলতেছিলাম যে আমাদেরকে টপিক 3 পাইতে হয়, যেটা 80% অফ টোটাল মার্ক, যেটা হচ্ছে আমাদের আইএলটিএস এর 7, ইকুইভ্যালেন্ট 7 এর সমান। সো এইটা মিনিমাম ক্রাইটেরিয়া ডিগ্রি প্রমোশন করার জন্য। আচ্ছা, আর এইখানে এখন আমাদের মেইন যে বিষয়টা, আসলে কি কি বেনিফিটস গুলো আছে। বেনিফিটস এর মধ্যে যে বিষয়টা হলো যে এইখানে ইকোনমিক ক্লাসে ফ্লাইট টিকিট পাওয়া যাবে। এটা হচ্ছে রাউন্ড ট্রিপ, দেশ থেকে শুরুতে আসার সময়, ডিগ্রি শেষ করে যাওয়ার সময় যে এক্সপেন্সটা আছে সেটা হচ্ছে এই স্কলারশিপ বেয়ার করবে। আর একটা বিষয় হলো যে টিউশন ফি আছে, ইউনিভার্সিটির টিউশন ফি সহ বাদ বাকি যত খরচ আছে এগুলো এরাই বেয়ার করবে। যেটার একটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট দিছে যে এরকম খরচ হয় 5 মিলিয়ন per annum। দেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যে করব, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের যত খরচ আছে এগুলো এখানে ইউনিভার্সিটি বা স্কলারশিপ বের করে। ওরা আমাদের তেমন কিছু মানে কোনো কিছুই লাগে না। দেন এই সবগুলো তো বেয়ার করতেছে, সাথে হচ্ছে আমাদের মান্থলি একটা অ্যালাউন্স দেয়। সেটা হচ্ছে পার ইয়ারে, মানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চলাকালীন সময়ে, স্পেসিফিক্যালি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চলাকালীন সময়ে পার ইয়ারে এই অ্যামাউন্টটা দেয় আর কি। দেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে যখন ডিগ্রি প্রোগ্রাম শুরু হয় তখন অ্যামাউন্টটা একটু বাড়ে, পার ইয়ারে এই অ্যামাউন্টটা দেয়। সাথে প্রফেসর স্যালারি দেয়। তো প্রফেসর আসলে কত স্যালারি দিবে যেটা আগেও বললাম, এটা ফিক্সড না। তো এটা প্রফেসরের উপর, ল্যাবের উপর ডিপেন্ড করবে। বেসিক্যালি প্রফেসরের ফান্ডিং এর উপর, প্রফেসরের ফান্ডিং ভালো থাকলে ভালো স্যালারি দেয়। আবার অনেক সময় প্রফেসরের সাথে সম্পর্ক থাকলে, ভালো থাকলে দেখা যায় প্রফেসরের বিভিন্ন এক্সট্রা কাজগুলো থাকে না, যেমন গ্রেড শিট চেক করে দেওয়া, এগুলোর কারণে দেখা যায় এক্সট্রা কিছু স্যালারি পাওয়া যায়, সেটা আলাদা হিসাব, ওইটা ল্যাবের স্যালারির থেকে ডিফারেন্ট। তো ওইটাকে পার্ট টাইম কাজ হিসেবে বলা যায়। বা হচ্ছে কোশ্চেন মানে ডিউটি বা পরীক্ষার ডিউটি করে দেওয়া, এই ধরনের কাজগুলো, বা পরীক্ষার খাতা প্রফেসর দেখছে ওইগুলা মার্ক গণনা করে দেখা, হিসাব ঠিক মতো আছে কিনা। তো এই ধরনের পার্ট টাইম জব গুলো করা যায়, ওইটার জন্য আলাদা স্যালারি আর কি দেয়। আর এখানে রিসার্চ প্রোগ্রাম যেটা আছে এটার স্যালারিটা একটু বেশি, কারণ এটা হচ্ছে, এটা, হ্যাঁ এটার সিটও কম, তবে এটার স্যালারি বেশি। আর প্রফেসর ফান্ডেডে যারা আসে তাদের স্যালারিটা এর থেকে একটু বেশি হয়। আচ্ছা, এই ছিল আমাদের বেনিফিটস। ও আচ্ছা, আরেকটা বেনিফিটস এখানে নাই, যে ভিসা করতে আসলে কোনো টাকা লাগে না। এগুলো আসলে এই স্কলারশিপ থেকেই শেয়ার করে। মূলত এই স্কলারশিপ হইলে কোরিয়াতে আসার জন্য কোনো ঝামেলা হয় না। মেইন যে ডকুমেন্টস গুলো দরকার ওই ডকুমেন্টস গুলো দিয়েই হয়ে যায়।
যেমন কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট লাগে না। এই স্কলারশিপে আসলে কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট লাগে না, প্লাস পুলিশ ক্লিয়ারেন্সও লাগে না। তো যে এখানে আমি যেই ডকুমেন্টস গুলোর কথা বলছি মেইনলি ওই ডকুমেন্টস গুলো থাকলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। আর এই স্কলারশিপ পাওয়ার পরে এম্বাসি থেকে মেইল করবে, দেন ওই একটা ডেট দিবে, ওই ডেটে গিয়ে ডকুমেন্টস গুলো দিতে হবে, ডকুমেন্টস গুলো ভেরিফাই করলে ভিসা দিয়ে দেয়। ভিসা হইতে 3 দিনও লাগে না। এই যে দিনে ওই ডকুমেন্টস গুলো আহ দিয়ে আসা হয়, তার 3 দিন পরেই ওরা মেইল করে যে ভিসা রেডি হয়েছে। এটা জিকেএস এর ক্ষেত্রে আমি দেখছি। এখন অন্যান্য দের ক্ষেত্রে কেমন হয় এটা আমার অ্যাকচুয়াল ধারণা নাই। এটা ইজি হইতে পারে আর কি। যাই হোক, তো এইখানে যেমন ইম্পর্টেন্ট একটা নোট হলো যে কেউ যদি কোরিয়াতে আসার পরে জিকেএসটা উইথড্র করতে চায় কোনো কারণে, তাহলে এইখানে যে কয়েক মাস আছে, তো ওই কয়েক মাসে এই স্কলারশিপ থেকে যেই বেনিফিটস গুলো পাইছে, ফাইন্যান্সিয়াল বেনিফিটস, সেইগুলো ব্যাক করতে হবে। সেটা হইতে পারে ভিসা খরচ থেকে শুরু করে, এয়ার ফেয়ার থেকে শুরু করে, সেটেলমেন্ট অ্যালাউন্স, মান্থলি অ্যালাউন্স, টিউশন ফি, সবগুলোই আর কি ব্যাক করতে হবে। তো এটা হচ্ছে এদের শর্ট। আচ্ছা, এই ছিল মোটামুটি আহ জিকেস নিয়ে। তো এখানে বাদ বাকি যেগুলো আছে এইগুলোর ইলাবোরেশন। দেন আমি মুভ করি স্লাইডে। স্লাইডে কিছু বাকি থাকলে ওইগুলা দেখি। আচ্ছা, আহ হ্যালো, আশিকুজ্জামান ভাই, স্লাইড দেখা যাচ্ছে কি আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমরা এই পর্যন্ত আলোচনা করে আমরা মেইন পিডিএফ এ গেছিলাম। তো এরপরে যেটা আছে যে ক্যারিয়ার প্রসপেক্ট, যে এইখানে আসলে মাস্টার্স এর পরে পিএইচডি করার জন্য যে কোনো জায়গায় শিফট করাটা ইজি হয়। কারণ কি, যে এইখানে মাস্টার্স করতে আসলে আর কি মোটামুটি একটা প্রোফাইল দাঁড়ায় যায়, রিসার্চ প্রোফাইল হোক বা অন্যান্য যেই দিকে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লাস বিভিন্ন স্কিল, সেগুলো আর কি অটোমেটিক্যালি না, মানে সময়ের সাথে সাথে হয়ে যায়। আর একটা বিষয় হলো যে এটা গভর্নমেন্ট স্কলারশিপ হওয়ার কারণে যে কোনো দেশের একটা গভর্নমেন্ট স্কলারশিপের একটা আলাদা ভ্যালু থাকে। তো দেখা যায় কি যে ওভারঅল সিভিতে একটা ইম্প্যাক্ট ফেলে, যার কারণে। আর একটা বিষয় হলো যে এই ডিগ্রি করার সময় ভালো একটা আইডিয়া আসে, হায়ার স্টাডিজ বা বিভিন্ন অপরচুনিটি সম্পর্কে জানা যায়, যার কারণে ওভারঅল সব দিক দিয়ে চিন্তা করলে যে পিএইচডির জন্য অন্যান্য দেশগুলোতে যে কোনো জায়গায় আর কি মোটামুটি ইজি হয়। মানে আগের তুলনায় যেমন আমরা ব্যাচেলর করে বা দেশেই মাস্টার্স করে বা পিএইচডি করে অন্য কোথাও মুভ করা যতটা সহজ, তার সাথে অনেক গুণে সহজ এখানে মাস্টার্স করে যে কোনো জায়গায় শিফট করা। তবে এখানে আহ এটা গেল শিফটের বিষয়। আর যদি কেউ চায় যে আমি মাস্টার্স করে কোরিয়াতেই সেটেল হবো বা এখানে কোনো কিছু করব, তো সেটাও পসিবল। তবে ওই যে একটা বিষয় সেটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে, না হলে জব পাওয়াটা টাফ। আচ্ছা, আর একটা বিষয় হলো পিএইচডির ক্ষেত্রে। পিএইচডির ক্ষেত্রে জবের যে ট্র্যাক গুলো আছে, যে এখানে পোস্ট ডক করা যায় প্লাস প্রফেসর হওয়া যায় ল্যাঙ্গুয়েজ স্কিল থাকার সাপেক্ষে। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে গভর্নমেন্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উপর বেস করে, তো সেইখানেও আসলে জব করা যায়। আচ্ছা, এখানে যেমন আছে কিছু অ্যাডভান্টেজ আছে। যে অ্যাডভান্টেজ গুলো হলো যে এখানে আমি অলরেডি বলছি যে এখানে পার্সোনাল ফ্রিডম প্লাস সেফটি এগুলো নিয়ে আসলে কোনো মাথা ব্যথা নাই। আর এখান থেকে বাংলাদেশের যে ফ্লাইট কস্ট এটাও খুব একটা বেশি না, সময়ও খুব বেশি লাগে না। দেখা যায় যে ট্রানজিট দিয়ে মোটামুটি 12-13 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম ট্রানজিট আওয়ার যদি চিন্তা করি, সব মিলে 12-13 ঘন্টার মধ্যে আর কি দেশে চলে যাওয়া যায়। রাউন্ড ট্রিপে খরচও খুব একটা বেশি না হয়, 60-70 হাজার এরকম যদি একটু আগে কাটা যায়। মানে টিকিটটা যদি আগে কাটা যায় তাহলে সেক্ষেত্রে ইফিশিয়েন্ট প্রাইসে আর কি ফ্লাইট টিকিটটা পাওয়া যায়। আর রিসার্চ ল্যাব নিয়ে যদি বলি, তো আমার আসলে কোনো অভিযোগ নাই। যে আমার যদি ইচ্ছা থাকে বা যে কারো যদি ইচ্ছা থাকে তার জন্য যথেষ্ট অপরচুনিটিজ আছে। সে রিসার্চ ল্যাব
ইউটিলাইজ করে তার গোল এসে পৌঁছাতে পারবে আর কি। এটা নিয়ে কনফিউশন নাই আর কি। আর ট্রাভেল যদি বলি, সেক্ষেত্রে এখানকার ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই ভালো, পুরা টেকনোলজি বেসড, মানে আমাদের দেশের মতো না। প্লাস হচ্ছে এখানে যদি কেউ মানে কার কেনা বা গাড়ি কেনার যে চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে ওইগুলা চিপ কম্পারেটিভলি আর কি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখানকার পাসপোর্টটা অনেক স্ট্রং। আমি যতটুকু জানি যে ওয়ার্ল্ড এর সেকেন্ড মোস্ট পাওয়ারফুল পাসপোর্ট মেবি এখন মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর মেবি নাম্বার ওয়ানে আছে। 2 নম্বরে মেবি, 2 নম্বরে কোরিয়া। আর জাপান আগে ছিল 1 নম্বরে, এখন ওরা নিচে নামছে আর কি। তো এদের পাসপোর্টটা অনেক স্ট্রং। এরা হচ্ছে উইদাউট ভিসা 207টা নাকি মেবি 207টা কান্ট্রিতে এরা যাইতে পারে উইদাউট ভিসা। যে কোনো দেশে এই 207টার মধ্যে যে কোনো দেশে উইদাউট ভিসা এরা ভিজিট করতে পারে। সো এদের পাসপোর্টটা বেশি স্ট্রং আর কি। আচ্ছা, এখানে মেইন যে অ্যাডভান্টেজ গুলো তো বললাম, এখন চ্যালেঞ্জেস গুলোর মধ্যে মেইন যে সমস্যা, সেটা আমি অনেকবারই বললাম যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। ল্যাঙ্গুয়েজ এর আসলে জব পাওয়া সম্ভব না, ডেইলি লাইফ লিড করাটাও টাফ। সো এখানে অনেকে আছে প্রফেসর ফান্ডেড যারা আসে, এরা ল্যাঙ্গুয়েজ জানে না, তো এদের ল্যাঙ্গুয়েজ কোর্সও করতে হয় না প্রফেসর ফান্ডেড যারা আসে। তবে কোনো কোনো ক্ষেত্রে ডিগ্রি রিকোয়ারমেন্ট হিসেবে একটা দুইটা কোর্স থাকে। তো তারাও দেখা যায় যে মানে আর কি এখানের সাথে খাপ খেয়ে চলে যাইতে পারে। ল্যাঙ্গুয়েজ জানলে যে একদমই চলা যায় না এমনটা না, বাট জব করতে গেলে সেটার একটা রিকোয়ারমেন্ট থাকে। দেন স্পাউস ভিসা রেস্ট্রিকশন এখানে আছে, যেমন এইখানে আসার পরে প্রফেসরের সম্মতিতে 6 মাস পরে আর কি নিয়ে আসা যায়। তবে অনেকেই 6 মাসের আগেও নিয়ে আসতে পারে, এটা ডিপেন্ড করবে পুরোটাই প্রফেসরের উপর। যেমন আমার একটা ফ্রেন্ড, ইজিপ্টের একটা ফ্রেন্ড, তো ও হচ্ছে ওর ওয়াইফকে দেখলাম যে 2 মাসের মধ্যেই নিয়ে আসছে, কারণ প্রফেসরের সাথে তার কমিউনিকেশন ভালো আছে। অনেক সময় প্রফেসরই ব্যাংক স্টেটমেন্টে দেখাই দেয়। তো এইগুলা নিয়ে আসলে কোনো প্রবলেম হয় না। তো কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা অনেক টাফ। তো এইটার পুরো প্রসেসটা আমি নিজেও জানি না, বাট এতটুকু জানি যে এটা অন্যান্য দেশের থেকে অনেক টাফ। যেমন জাপানে যতটা না সহজ, এইখানে রেসিডেন্সি পাওয়াটা অনেক কঠিন। আরেকটা বিষয় হলো যে লিমিটেড পার্ট টাইম জব। যে জিকেএস এ আসলে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন, যে জিকেএস এ আসলে পার্ট টাইম জব করা এলাও না। যদি কেউ করে এবং কেউ যদি ইয়া দেয়, কমপ্লেইন দেয় ওই স্টুডেন্টের এগেনস্টে, তো সেই ক্ষেত্রে ভেরিফিকেশনের শর্ত সাপেক্ষে স্কলারশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এর মানে এই না যে কেউ পার্ট টাইম জব করে না, এমন না। অনেকেই করে, কারণ তার যদি পরিচিত কোনো লোক থাকে বা কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গা থাকে, অফিস থাকে যেখানে তার পরিচিত লোক আছে, তো এটা কোনো প্রবলেম না, আসলে তারা চালায় নিতে পারে। তবে এখানে আসলে পার্ট টাইম জব করার প্রয়োজন হয় না, যে ধরনের এরা স্টাইপেন্ড দেয় বেশ ভালো ভাবে চলেও আর কি, মোটামুটি বেশ ভালো একটা সেভ করা যায়। এর সাথে যদি প্রফেসরের রিসার্চ করা যায়, সম্পর্ক ভালো থাকে, তো প্রফেসরেরই যে কাজগুলো আছে বা নিজের রিসার্চ রিলেটেড কাজ করলে ওখান থেকে আর কি বেশ ভালো একটা অ্যামাউন্ট আসে। পার্ট টাইম জবের দরকার হবে না আর কি। তারপরে এখানে ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ কমপ্লেন্স। ওকে, যদি এখন স্পাউস বিষয়ে কাউকে আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। মানে যেই ব্যক্তিকে আনবেন তাকে এইখানে বের করার জন্য যে ধরনের এক্সপেন্স লাগে, তো সেটার ক্যাপাবিলিটি তো থাকা লাগবে। তো এটার জন্য একটা প্রবলেম আছে। তো এই প্রবলেমটাও সলভ হয় যদি প্রফেসর সাপোর্ট করে। তো ওভারঅল আসলে বলবো যে প্রফেসর ভালো হইলে, সাপোর্টিভ হইলে এই ধরনের সমস্যাগুলো হয় না আর কি। আচ্ছা, তো এইখানে যে বিষয়টা, শর্টকাট যে টিপস গুলো আছে সেটা হলো যে যতটা তাড়াতাড়ি সম্ভব ইউনিভার্সিটি গুলো খোঁজা, বা একটু পুরো কোরিয়াতে সম্পর্কে একটু হালকা আইডিয়া নেওয়া, কারণ এখন তো আইডিয়া নিতে আসলে সময় লাগে না, গুগল করলে বা ইউটিউব করলেই পাওয়া যায়। তো নিয়ে ওইরকম কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করে, প্রফেসর সিলেক্ট করে তাদের প্রোফাইল গুলো দেখে মেইল করা। তো তার এর মধ্যে আসলে যেই প্রফেসর আইএলস আছে, এইগুলো আসলে আগে থেকে রেডি রাখা ভালো। দেন কারো কোনো চয়েস থাকতে পারে যে আমি এই রিজনে থাকবো বা থাকতে চাই, তো সেটা নিজের ওই রকম চয়েস করে আর কি ইউনিভার্সিটি চুজ করা। দেন রিসার্চ পেপারটাও আসলে থাকা দরকার, কারণ রিসার্চ প্রোফাইলটাই আসলে একটা ডিফারেন্স তৈরি করে। সিজিপিএ তো থ্রেশহোল্ড, তবে সিজিপিএ ভালো থাকলে তো ভালোই, কারণ এটাও আসলে জাজ করে যে স্টুডেন্টটা রেগুলার।
সো সিজিপিএ এরও একটা ইম্প্যাক্ট আছে, বাট রিসার্চ ভালো থাকলে সিজিপিএ কম থাকলেও আসলে কোনো সমস্যা নেই। মূলত এখানে রিসার্চটাকেই দেখে। দেন কোরিয়ান, এখানে আসলে আসলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা যত দ্রুত শেখা উচিত, কারণ লেভেল 1 অন্তত পাশ করলে পার্ট টাইম জব করার সুযোগ পাওয়া যায়। তো যেটা বলবো যে কোরিয়াটা আসলে একটা গেটওয়ে পরবর্তীতে ফিউচারে কোনো ভালো একটা অপরচুনিটিস গ্র্যাব করার জন্য। আর যেটা বলবো, এইখানে আসলে ওভারঅল সেফটি বা রিসার্চ সবকিছু মিলে ওভারঅল বেশ ভালো। তো এই ছিল আর কি মোটামুটি আমার প্রেজেন্টেশন, যেটুকু আর কি প্রেজেন্ট করার উম, উচিত ছিল বা দরকার সেটুকু করছি। তো এখন আশিকুজ্জামান ভাই, এখন হুম। হ্যালো। আচ্ছা, নাজমুলকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এবং আমি আশা করব সব ধরনের আহ, প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছে। এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা আহ্বান করব আপনারা চ্যাটে লিখতে পারেন, অথবা আপনারা রেইজ হ্যান্ড করে প্রশ্ন জিজ্ঞেস করেন। খুব সম্ভবত প্রেজেন্টেশন চলাকালীন আমি একটা প্রশ্ন পেয়েছিলাম। সেটা হচ্ছে যে লিখছে যে ভাইয়ার সিজিপিএ কত, ভাইয়ার কি কোনো পাবলিকেশন ছিল কিনা। ও আচ্ছা, আমার ব্যাচেলরের সিজিপি হচ্ছে 3.60 আউট অফ 4। আর যখন আমি অ্যাপ্লাই করি তখন আমার 6টা কনফারেন্স পেপার ছিল। 6টাই হচ্ছে IEEE এর। এর মধ্যে 4টা কনফারেন্স পেপারে ফার্স্ট অথর ছিলাম, আর 2টাতে হচ্ছে একটা সেকেন্ড অথর আর একটা মেবি ফোর্থ অথর। তো এই পেপার গুলো আসলে মূলত কাজে দিছে। কারণ আমি যখন প্রফেসরকে মেইল করছিলাম তখন আমি প্রফেসরের সাথে রিসার্চের একটা মিল পাইছিলাম আর কি, যে ওনার রিসার্চের কিছু পেপার আমারটার সাথে আমি মানে অ্যালাইন করাইতে পারছিলাম, যার কারণে আর কি প্রফেসর আমাকে শুরুতেই সিলেক্ট করছিল। তো ওভারঅল বলবো যে আহ রিসার্চ পেপারটা আসলে বেশ ইম্প্যাক্টফুল। আচ্ছা। আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে যে ইফ সামওয়ান ওয়ান্টস টু গেট দেয়ার ডকুমেন্টস অ্যাটেস্টেড বাই দ্য এম্বাসি ইন অ্যাডভান্স, ইজ ইট পসিবল টু ডু সো বিফোর দ্য অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেন্স? আহ এইটা উম, এটা পসিবল যে মানে অ্যাপ্লাই করব, সেই জন্য আসলে এম্বাসি থেকে অনেকেই হচ্ছে অ্যাটেস্টেশন করায় রাখে আগে। এটা পসিবল। আহ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কোরিয়াতে আমি শুনছিলাম যে এরকম, যে ওখানে অরিজিনাল ডকুমেন্টস লাগে। এটা কি অ্যাডমিশন বা ভিসা প্রক্রিয়ার বা এই স্কলারশিপের জন্য কোনো জায়গায় কি অরিজিনাল ডকুমেন্টস লাগে? হ্যাঁ মানে ভাই, অরিজিনাল যেমন হচ্ছে, ডকুমেন্টস অ্যাটেস্টেড। ও আচ্ছা, না না, অরিজিনাল ডকুমেন্টস অ্যাটেস্টেড করা লাগে না। আহ, আচ্ছা। যেমন ওইটার যেমন আমরা ওই যে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট পাঠাই না ওয়েব থেকে, ওইটা হুম হুম। লাগে। আচ্ছা। দেন আমাকে মেইন ট্রান্সক্রিপ্টটা পাঠাইতে হয়েছে আহ, যখন আমার ফাইনালি নিড, যে অর্গানাইজেশনটা আছে, হুম হুম। ওরা যখন আমাকে ফাইনাল সিলেকশন লিস্ট দেয় তখন ওরা আমার মেইন ডকুমেন্টস গুলো চাইছে। স্পেশালি আমি এর আগে যে ডকুমেন্টস গুলো দেওয়ার প্রসেস ছিল, মানে 2টা ধাপে ডকুমেন্টস দিতে হয়। হুম তো আমি একটা ধাপেও মেইন সার্টিফিকেটটা দিছিলাম না। আমি দিছিলাম হচ্ছে আমাদের পিবিসি, যেটা হুম। প্রভিশনাল সার্টিফিকেট, ওইটা দিছিলাম। তো পরে ওরা আমাকে ফাইনালি বলে যে না, এটা দিয়ে হবে না, মেইন সার্টিফিকেটটা লাগবে। তখন আচ্ছা। আমি অরিজিনাল সার্টিফিকেটটা দিয়েছিলাম, ওদের পাঠাইছিলাম আর কি। তো মেইন সার্টিফিকেট অ্যাটেস্টেশনের ওভারঅল দরকার পড়ে না। আচ্ছা, তাহলে এই যে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট যেটা পাঠাতে হয় পরে বললো যে অরিজিনালটা, এটা জাস্ট নর্মালি পাঠাইলেই হয়, কোনো কিছু করা লাগে না? ও আচ্ছা, হ্যাঁ এইটার জন্য আমি অলরেডি বলছিলাম যদিও। আচ্ছা, হুম হুম। যে ট্রান্সক্রিপ্টটা আছে আর সার্টিফিকেটটা আছে, এটা হচ্ছে মাইগভ বিডি থেকে অ্যাটাস্ট করাইতে হয়। না, সেটা আমি হচ্ছে আমি মাই ওইটার কথা বলছি, আমি অরিজিনালটা যেটা পাঠাইতে হয় বলছো ওইটার কথা বলছি। ও ও আচ্ছা, না না না, অরিজিনালটা লাগে না ভাই। ও, অরিজিনালটা লাগে না? অরিজিনালটা অ্যাটাচ, না না না, অরিজিনাল অ্যাটাচ করাইতে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমাদের আর
আরেকটা আমার একটু ইয়েছে, তাও কই রাখলাম, কই লিখলাম। ও আচ্ছা, এই ও এটাই ইয়ে ছিল, হ্যাঁ। এটা 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 মনে হয় আগে লাগতো, তাহলে হয়তো এখন মনে হয় আর লাগে না। আগে মনে হয় হুম অরিজিনালটা হুম। লাগতো। হ্যাঁ হুম, এই এই জন্যই আসলে আমি রিসেন্ট মানে স্টুডেন্ট দেখার চেষ্টা করি, তাহলে অনেক জিনিস পরিবর্তন হলে সেগুলো পাওয়া যায়। হ্যাঁ 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 কারণ হ্যাঁ, আমাদের অনেক কিছু অরিজিনাল পরিবর্তন ডকুমেন্টস হয়ে আছে। অ্যাটেস্টেড করাইতে রুয়েটে অনেক খরচ হয়। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই তো আমাদের ফটোকপি মানে যে সরি যেটা কি বলে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, সেটার জন্য তো মনে হয় পার পেজে 300 টাকা, দুইশো বিশ দুইশো টাকা ডলার মেবি। না, 200 টাকা, 200 যদি টাকা। অরিজিনালটা হয় হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে $200 হুম, করে হুম। মনে হয়। হ্যাঁ এখন হ্যাঁ, ওইটা তো টাকাটা এক্সপেন্সিভ। পরিবর্তন করার কথা ছিল, টাকাটা $500 করার কথা ছিল। করছে কিনা আমি এখনো জানি না, কারণ অরিজিনালটা করছে এরকম আমি এখনো শুনি নাই। সবাই দেখা যায় যে অফিসিয়াল ট্রাই করে, তো ওটার জন্য 30 টাকা করে ইয়ে লাগে। হ্যাঁ হ্যাঁ। অনলাইনের জন্য হয়তো টাকার পরিমাণটা বেশি লাগতে পারে, কিন্তু হুম সরাসরি হুম। করলে 30 টাকা করে লাগে প্রতি পেজ। 30 টাকা করে লাগে, হ্যাঁ হ্যাঁ। ওটা রুয়েটেডটাও এখন অনলাইনে করা যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের আর কোনো প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন না থাকে, আমরা আসলে অনেক দূর চলে গেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে গেছি। আমরা মনে হয় শেষ করে দিতে পারি যদি আর কোনো প্রশ্ন না থাকে। আর এইটা ভিডিওটা মানে আমাদের অনলাইন সেশনটা রেকর্ড করা হয়েছে। আহ, এটা আমি চেষ্টা করব কয়েকদিনের ভিতরে আমাদের গ্রুপে পোস্ট করে দেওয়ার। এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে নাজমুলের প্রোফাইল এখানে দিয়ে দিয়েছে, আহ, যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, বা নাজমুল তোমার সাথে কি ফেসবুকে যোগাযোগ করতে পারবে যদি কেউ চায়? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, যদি সমস্যা নাই ভাই, যদি যোগাযোগ আপনাদের করতে কোনো পারবো। প্রশ্ন থেকে থাকে তাহলে নাজমুলের ফেসবুক আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারবেন। এবং তার সময় থাকার সাপেক্ষে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমরা মনে হয় আরেকটা প্রশ্ন পেয়েছি, আহ, যে ভাই, হোয়াটস দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ফান্ডিং উইথ এ লো সিজিপিএ? সিজিপিএ উনি মেনশন করছে যে 2.9+। ওকে, সো আমি বলছি এর আগে যদিও যে সিজিপি আসলে যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে রিসার্চ দিয়ে বা অন্যান্য যেই স্কিল গুলো আছে, যেমন প্রজেক্ট হইতে পারে, মানে একাডেমিক প্রোগ্রাম চলা অবস্থায় আন্ডারগ্রেডে বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে আমাদের, যে ওই ধরনের প্রজেক্ট যদি করা থাকে ভালো মতো, থিসিসটা যদি ভালো হয়, মানে আমার যে অনেকগুলো পেপার থাকতে হবে এমন না আসলে, থিসিসটাই যদি ভালো হয়, ওইটাকেই যদি ভালো করে রিপ্রেজেন্ট করা যায় তো ওটা দিয়েও পসিবল। এবং পেপার যে অনেকগুলো থাকতে হবে, যে আমার 8টা 10টা এরকম আছে, নট নেসেসারি। একটা পেপার যদি থাকে এবং একটা পেপারের কোয়ালিটি যদি ভালো থাকে, তো ওটাই এনাফ। ইভেন পেপারও যদি না থাকে, যেটা আমি বললাম অলরেডি, যে থিসিসটা ভালো হলে এবং সেটাকে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারলে এনাফ। এখন যদি আমার পেপার করার সময় না থাকে, তো যেই প্রজেক্ট গুলো আছে বা প্রজেক্ট করা বা যেইগুলো আছে সেইগুলো সুন্দর করে সাজিয়ে একটা সিবি রেডি করা। আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে আমাদের একদিকে তো সিজিপিএ কম থাকে বা পেপার নাই, তার সাথে আরেকটা প্রবলেম তৈরি হয়, সেটা হচ্ছে আমরা ভালো করে সিবি সাজাই না। আমাদের অনেক কিছুই করা থাকে, সেগুলো আমরা একসাথে গুছাইয়ে যে সিবি তৈরি করব, অনেক ক্ষেত্রে করা হয় না, যার কারণে দেখা যায় যে আমাদের পসিবিলিটি কমে যায়। তো আমার সাজেশন থাকবে যতটুকু স্কিল আছে সেইটাকে সিবিতে সুন্দরভাবে উপস্থাপন করা, যাতে প্রফেসর একটা মানে চোখ মেললেই বুঝতে পারে যে এর সিবিতে আসলে কি কি আছে ইজিলি। তো সিবিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এর মধ্যে যেটা বলবো, আহ, যদি সময় কম থাকে তাহলে সেই ক্ষেত্রে রিসার্চ রিলেটেড যে সকল নলেজ গুলো আছে সেগুলো গ্যাদার করে কিছু প্রজেক্ট করে ফেলা। আর পসিবল হইলে তো পেপার মাস্ট করা উচিত। মূলত আসলে আমাদের আন্ডার গ্রেড লেভেলে রিসার্চ খুব যে ডিপ লেভেলে হয় এমন না, কিন্তু প্রফেসররা জানতে চায় যে আসলে এর এক্সপিরিয়েন্স আছে কিনা, পেপার লিখতে জানে কিনা,
বা মানে কনফারেন্স যেমনই হোক করলে তো একটা এক্সপিরিয়েন্স হয়, আসলে প্রফেসররা ওটাই চায়। আর এখন নলেজ থাকা তো ওইটা তো প্লাস পয়েন্ট। ওভারঅল বলবো যে সিজিপি আসলে একটা থ্রেশহোল্ড, আর এটা একটা নট অনলি থ্রেশহোল্ড, এটা একটা ক্রাইটেরিয়া। যদি এইটা কম থাকে তো বাকি অন্যান্য গুলো দিয়ে আর কি এটাকে কাটানো যায়, তবে অন্যান্য গুলো ভালো থাকা উচিত, তাহলে ইজি হয় আর কি মোটামুটি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমরা মনে হয় আর সময় না বাড়াই, কারণ আমাদের অনেক সময় হয়ে গেছে। আহ, এর পরবর্তী আবারও বলছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নাজমুলের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন, অথবা তার ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আহ, এই হচ্ছে নাজমুলের সাথে যোগাযোগ করার মাধ্যম। এবং আমরা আগামী শনিবার আমাদের আরো একটা সেশন হবে, সেটা ইউএস এর উপরে। তো সেটার আমন্ত্রণ থাকলো আপনারা যারা এই অনলাইন সেশনে বর্তমানে আছেন, অথবা যারা ভিডিও দেখবেন। আর আমাদের গ্রুপেও আমরা নিয়মিত পোস্ট দেওয়ার চেষ্টা করব। তো সব মিলে অনেক ধন্যবাদ। আর নাজমুলকে অনেক ধন্যবাদ তার সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আর নাজমুল, তুমি কি কিছু আহ, বলবা? বলে আমরা শেষ করব। ওভারঅল যেটা বলবো আর কি, যে ভাই আপনাকে আসলে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ এই ধরনের সেমিনার গুলো আসলে যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য বেশ হেল্পফুল হবে। কারণ আমাদের আসলে ইনফরমেশন গ্যাপ থাকে, যার কারণে আমরা বিভিন্ন অপরচুনিটিস গুলো গ্র্যাব করতে পারি না। তো অবশ্যই সবার উচিত বাকি যে ইনফরমেশন গুলো আছে বাকি কান্ট্রি গুলো সবগুলোতেই জয়েন করে দেন সামারাইজেশন করে নিজের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট বুঝে অ্যাপ্লাই করা, দেন আশা করি সবার ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আর কারো যদি এই বিষয়ে কোনো ডিটেলস ইনফরমেশন দরকার হয় তো আমার এখানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে, এটাই যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করা যাইতে পারে। ওকে, ওভারঅল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান to join this meeting. ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে আগামী সেশনে আবার দেখা হবে ইনশাল্লাহ, সেই আশায় আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ।